আচ্ছা, আচ্ছা বুঝতে পেরেছি। ঠিক আছে। হুম, হুম। তাহলে আমাদের যে চ্যাপ্টারটা আছে বিন্যাস সমাবেশ সেটা চ্যাপ্টারটা যদিও অনেক ছোট চ্যাপ্টার, দুইটা আছে, একটা পারমিটেশনের হয়, একটা কম্বিনেশন হয়, বিন্যাসের জন্য একটা, সমাবেশের জন্য একটা, কিন্তু চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট আর কি। সেটা আমাদের মানে আমরা যদি ইঞ্জিনিয়ারিং করতে চাই আর কি পরবর্তীতে, তাহলে তো এটা হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এসিউ থেকেই করাবো। হ্যাঁ এসিউ থেকেই করাবো। তো এই জন্য এই অধ্যায়ের ছোট অধ্যায়, কিন্তু এই অধ্যায়ের কনসেপ্ট গুলো আমাদের ক্লিয়ার রাখতে হবে। তো প্রথমে আমরা এই অধ্যায়ের বিন্যাস যে পার্টটা আছে ওটা পড়বো, তারপরে সমাবেশ। দুইটা পার্ট আছে তো। তো প্রথমে হচ্ছে আজকে যেটা পড়বো সেটা হলো বিন্যাস। অধ্যায়ের নাম বিন্যাস ও সমাবেশ। দুইটা মধ্যে একটু পার্থক্য আছে। তো দুইটার মধ্যে পার্থক্যটা বলতেছে একটু পরে। বিন্যাস মানে হলো ওই যে পারমিটেশন বলতেছে। তো আমরা এটা নিয়ে পড়বো। আচ্ছা, বিন্যাস মানে এমনি সোজা ভাষায় যদি আমরা চিন্তা করি, বিন্যাস মানে হলো তোমার কাছে কিছু জিনিস আছে, তুমি এগুলাকে সাজাবা। ঠিক আছে, তো এই মানে সাজানোটাকে আমরা বিন্যাস বলতে পারি, যে আমরা আমাদের কিছু জিনিস থাকবে, ওগুলাকে আমরা সাজাবো। এখন কয়ভাবে সাজানো যেতে পারে, ব্যাপারটা হচ্ছে এরকম। যেমন ধরে নাও যে তোমার কাছে এ বি সি তিনটা অক্ষর আছে। তো এই তিনটা অক্ষরকে তুমি বিভিন্ন ভাবে সাজাবে। কত ভাবে সাজাতে পারো, একটা তো এবিসি টা আছে, তারপর কি এ সি বি, তারপর কি হতে পারে এবিসি, তারপর হচ্ছে এসিবি, হ্যাঁ, কি হতে পারে বলো দি, বিসিএ, তাই না? তো আর কি হতে পারে বিএসসি, তারপর সিএবি, তারপর সি বি। এই ছয় ভাবে তুমি সাজাইতে পারো, মানে তোমার কাছে তিনটা আমি অক্ষর দিচ্ছি, তোমাকে বলছি যে এগুলোকে কয় ভাবে সাজানো যেতে পারে। তো এইটা হচ্ছে বিন্যাসের মানে প্রাথমিক ধারণা, যে একটা অক্ষর আছে বা কিছু জিনিস আছে, সেগুলোকে তুমি সাজাবা। শোন, আমাদের যে কম্বিনেশন যেটা আছে, কম্বিনেশন আর বিন্যাসের মধ্যে পার্থক্য কি মানে, কম্বিনেশন বলতে সমাবেশ। কম্বিনেশনের মধ্যে সমাবেশ হচ্ছে মানে, এটা উদাহরণ দিয়ে সবচেয়ে ভালো বোঝা যায়। সেটা হচ্ছে যে তুমি হচ্ছে টিম আছে তোমার কাছে, টিম এ, হ্যাঁ, টিম এ, টিম বি আর টিম সি, তিনটা টিম আছে তোমাদের। ধরুন ওই আছে ক্লাবের তিনটা টিম আছে, ক্রিকেট ক্লাবের তিনটা টিম, টিম এ, টিম বি, টিম সি। এখন তুমি এদের খেলা ঠিক করবা, ফিক্সার তৈরি করবা, যে আহ, মানে আমরা প্রথম রাউন্ডে সবার সাথে একবার করে খেলা দিব, সবার সাথে সবাই একটা খেলা দিবে, মানে প্রথম রাউন্ডে সবাই একবার ফেস করবে। তাহলে আমরা ওটা কিভাবে করতে পারি, যে টিম এ এর সাথে প্রথমে আমরা টিম এ ভার্সেস নিলাম টিম বি, এটা খেলা দিলাম। তারপর আরেকটা কার সাথে দিবে, টিম এ এর সাথে ভার্সেস করতে হবে টিম সি কে। আর আরেকটা কি করতে পারি, আরেকটা থাকে টিম বি এর সাথে আমি ভার্সেস করবো টিম সি কে। আর প্রথম রাউন্ডে সবাই একবার একবার করে নিজেদের সাথে খেলবে। তাহলে সেক্ষেত্রে আমরা কয়টা মানে ম্যাচ খেলতে পারি। তাহলে ম্যাচ ওয়ান হবে আমাদের টিম এ আর টিম ম্যাচ, এটা হচ্ছে আমাদের ম্যাচ ওয়ান, টিম এ আর টিম বি। ম্যাচ টু হচ্ছে কে হবে, টিম এ আর টিম সি। আর ম্যাচ থ্রিতে আমরা টিম বি আর টিম সি এর খেলা দিব। এখন এখানে এটা হচ্ছে সমাবেশের বেসিক ধারণা, যে আমরা জাস্ট কি করব, যে ওই যে ফিক্সারের যে ব্যাপারটা আছে, যে একবার ফেস করলে হয়েছে। এখন সমাবেশের সাথে বিন্যাসের পার্থক্যটা কি, যে যেমন আমি যদি এই টিম বি এর জায়গায় টিম এ এ দিই, দুটো জিনিস বুঝাবে, এ আর বি তো খেলবে।
কিন্তু সমাবেশে ওটা হবে না। সমাবেশে টিম এ আর টিম বি, এইটা যেটা কথা, টিম বি আর টিম এ রাখছো, এটা একটু আলাদা কথা আর কি। ওর ক্ষেত্রে ক্রমটা ম্যাটার করতেছে। আর বিন্যাসের ক্ষেত্রে কি জাস্ট আমার কয়ভাবে হইতে পারে, এটা হলেই যথেষ্ট। ঠিক আছে? তো এইটা আমাদের মধ্যে ধারণা নিয়ে নিয়ে রাখো। এরপরে আমরা আস্তে আস্তে যখন কোথাও যাবো তখন আরো জিনিসটা ক্লিয়ার হবে। আচ্ছা, বিন্যাস করতে গেলে আমাদেরকে প্রথমে যেটা পরীক্ষার দুইটা নিয়ম আছে, গুণনের দুইটা নিয়ম, একটা যোজন বিধি, একটা হচ্ছে গুণন গুণন বিধি, সরি গণনা, যোজন বিধি এবং গুণন বিধি, এই দুইটা টার্ম। তো যোজন বিধিটা একটু পরে আসতেছি, আমাদের ওটা সোজা আছে। আমরা গুণন বিধিটা নিয়ে আগে পড়ি। গণনা, আমাদের টপিকটার নাম হলো গণনার গুণন বিধি। বিধি এবং এটা হচ্ছে আমাদের কি বলবো, 3 স্টার। এটা যদি না বুঝি তাহলে পুরো পারমিটেশন কিছু বুঝবো না। এইটা একদম পুরো ক্লিয়ার করে বুঝে রাখছি যে এটা কি বলতেছে নিয়মটা। তাহলে আমরা এটা কিভাবে বুঝবো? ধরে নাও যে এটা তোমার ইয়া, কিভাবে বোঝা গেল, আহ, ধরে নাও আমরা পঞ্চগড় থেকে ইয়াতে যাব, আহ ঢাকাতে যাব, ঠিক আছে? পঞ্চগড় থেকে ঢাকা, এবং ঢাকা থেকে যাবো হচ্ছে তোমার ধরে নাও আমেরিকা। পঞ্চগড় থেকে ঢাকা, ঢাকা থেকে আমেরিকা। তো পঞ্চগড় থেকে ঢাকায় ধরে নাও যাওয়া যাবে হচ্ছে 3টা পথে, ঠিক আছে? আর ঢাকা থেকে আমেরিকা যাওয়া যাবে 2টা পথে, ঠিক আছে? তো পঞ্চগড় থেকে ঢাকা যাওয়া যাবে, কারণ আমরা প্রথম ধরুন এ, বি, সি, প্রথম বইটা হচ্ছে এ, তারপর বইটা হচ্ছে বি, তারপর বইটা হচ্ছে সি। আর ঢাকা থেকে আমেরিকা যাওয়ার পথ হচ্ছে একটা বি আর একটা ই নাম দিলাম, ঠিক আছে? তো এখন পঞ্চগড় থেকে আমি যদি ডিরেক্ট আমেরিকা যেতে চাই, আমি কয় ভাবে যাইতে পারবো বলো তো? পঞ্চগড় থেকে যদি ডিরেক্ট আমেরিকা যাইতে চাও, তাহলে তুমি কয় ভাবে যাইতে পারবে? উত্তরটা বলো তো একটু, কি হচ্ছে? 2 ভাবে হবে। ইয়া বলো তো, অর্ণব বলো তো, কয় ভাবে যেতে পারবে? কয় ভাবে? 6 ভাবে। ছ- 6 ভাবে? 6 ভাবে কেন? কারণ পঞ্চগড় থেকে ঢাকা তো যাওয়া যায় 3 ভাবে। ঢাকা থেকে আমেরিকা যাওয়া যাচ্ছে 2 ভাবে, তাহলে 5 হওয়ার কথা না? 6 কেন হলো? আচ্ছা, তাহলে হ্যাঁ, বলো। হুম। হ্যাঁ, হ্যাঁ, তাহলে এখানে নর্মাল যোগ করলে কিন্তু হবে না, যে আমরা এখানে 3টা উপায় যেতে পারতেছি, এখানে 2টা। তো আমি এখানে যদি 3+2 করে দিই, তাহলে এখানে উত্তরটা ভুল হবে। 5 ভাবে এটা উত্তর হবে না। তো এখানে আমাকে দেখতে হবে যে আমার কাছে অপশন কয়টা আছে। দেখো, পি থেকে ডি, পঞ্চগড় থেকে ঢাকা যাওয়াটা একটা কাজ, একটা সেগমেন্ট। ঢাকা থেকে আমেরিকা যাওয়াটা আরেকটা কাজ, আরেকটা সেগমেন্ট। আর পঞ্চগড় থেকে আমেরিকা যাওয়া এটা পুরো আরেকটা জিনিস। মানে পঞ্চগড় থেকে আমেরিকা যে যাওয়ার যে পুরো পথ, এটা আসলে 2 রোডে বিভক্ত। পঞ্চগড় থেকে ঢাকা, ঢাকা থেকে আমেরিকা, তাই না? তো আমাকে এটা যেটা করতে হবে, যদি আসলেই মানে টোটাল পথ সংখ্যা বের করতে চাই, তাহলে আসলে কি হবে? আমরা এমনি প্রথমে ম্যানুয়ালি করে থাকি, হ্যাঁ? তো ম্যানুয়ালি আমরা উপায় দেখবো। তো দেখো, আমি কেউ একজন কি করলো, প্রথমে এ উপায়ে গেল, মানে এই রাস্তায় গেল পঞ্চগড় থেকে ঢাকা, তারপর ঢাকা থেকে আমেরিকা গেল ডি রাস্তা, তাহলে এটি একটা উপায় হতে পারে। তারপর কি হতে পারে, এই রাস্তা দিয়ে গেল, তারপর গেল ই রাস্তা। দেখো, বুঝতে পারছো? এটা একটা উপায় হলো, 2টা উপায় হলো। তারপর কেউ বললো যে না, আমি পঞ্চগড় থেকে ঢাকা বি রাস্তা দিয়ে যাব, এবং ঢাকা থেকে আমেরিকা যাব বি রাস্তা দিয়ে। এটা একটা উপায়। পঞ্চগড় থেকে আমি ঢাকা যাব বি বি উপায়ে, মানে বি রাস্তা দিয়ে। আর ঢাকা থেকে আমেরিকা যাব ই রাস্তা দিয়ে। এটাও একটা হইতে পারে। আচ্ছা, এটা কিন্তু ডি। আর আরেকজন কি করলো, না ও পঞ্চগড় থেকে ঢাকা গেছে সি উপায়ে, মানে সি রাস্তা দিয়ে।
এবং ঢাকা থেকে আমেরিকা গেছে ডি রাস্তা, আর হচ্ছে এখানেও সি রাস্তা দিয়ে গেছে, এখানে গেছে, তার মানে টোটাল পথ কয়টা হলো দেখ। দেখো আর কোনো কম্বিনেশন কিন্তু সম্ভব, কম্বিনেশন বলতে আর কোনো উপায় সম্ভব না। সর্বোচ্চ এই 6টা উপায়ে একজন পঞ্চগড় থেকে আমেরিকা যাইতে পারে, ঠিক আছে না? তো এখানে এই প্রথম পার্ট গুলো দেখো, মানে তোমার এই যে পঞ্চগড় থেকে আমেরিকা গেছো, এখানে তোমার দুইটা সেগমেন্টটা হয়েছে না, পঞ্চগড় থেকে ঢাকা যেতে হয়েছে, ঢাকা থেকে আমেরিকা যেতে হয়েছে। কারণ প্রথম পার্ট গুলো হচ্ছে পঞ্চগড় থেকে ঢাকা, আর দ্বিতীয় পার্ট গুলো হচ্ছে ঢাকা থেকে আমেরিকা যাওয়ার অপশন। তো টোটাল যদি তুমি বের করতে চাও, মানে টোটাল পথ আসলে কয়টা, 6টা না? 6টা। তাহলে এখানে যেটা করতে হইতো সেটা হচ্ছে পঞ্চগড় থেকে ঢাকা প্রথম কাজটা তুমি কয়ভাবে করতে পারতেছো? 3 ভাবে। আর দ্বিতীয় কাজটা তুমি কয়ভাবে করতে পারতেছো, মানে ঢাকা থেকে আমেরিকা যাওয়াটা 2 ভাবে। তাহলে টোটাল কাজ যদি তুমি বের করতে চাও পঞ্চগড় থেকে আমেরিকা, তাহলে তোমাকে এই দুটো গুণ করতে হবে। 3 গুণে 6, ঠিক আছে? বুঝা পাইছি কি? বুঝছো জিনিসটা? এটা আমি একদম ক্লিয়ার রাখতে হবে, তারপরে আগাইতে হবে, নাহলে আমরা মানে পুরো জিনিসটা আমাদের কঠিন লাগবে। রাইসা, বুঝতে পারছো? এখন এখানে গুণ কেন করলাম সেটাও একটা উপায় হতে পারে। দেখো যে একটা উপায়, মানে ধরো না, মানে একটা পথ পঞ্চগড় থেকে আমেরিকা, ঠিক আছে? এটার জন্য তোমার কাছে মানে কি বলে, উপায় কয়টা হচ্ছে 2টা, তাই না? মানে এটা যেটা বুঝাতে চাইলাম, পঞ্চগড় থেকে তুমি আমেরিকা যাবে, তো তুমি 2টা রাস্তা নিবা, তাই না? প্রথমে এ তারপর ডি, হ্যাঁ, অথবা প্রথমে এ তারপর ই। তো তোমার এখানে পঞ্চ এটা, সরি আমি এভাবে বলো, যে পঞ্চগড় থেকে ঢাকা, ঢাকা যাবে, তারপর ঢাকা থেকে আমেরিকা যাবে। তারপর পঞ্চগড় থেকে ঢাকা যাওয়ার পর ঢাকা থেকে আমেরিকা যাওয়ার জন্য তার কাছে অপশন কয়টা আছে? 2টা আছে না? এখন পঞ্চগড় থেকে ঢাকা যাওয়ার জন্য তার অপশন কয়টা আছে? 3টা। তাহলে একটা অপশনের জন্য পঞ্চগড় থেকে ঢাকা একবার যাবে, সেক্ষেত্রে ঢাকা থেকে আমেরিকা যাওয়ার অপশন হচ্ছে ওর কাছে 2টা। মানে 3টার জন্য কি হবে? 3 × 2 হবে না? 6টা উপায়। এইভাবে চিন্তা করতে পারো যে পঞ্চগড় থেকে আমি ঢাকা যাব, তো একটা উপায়ের জন্য আমার কাছে অপশন থাকে আমেরিকা যাওয়ার জন্য 2টা। তাহলে আমি পঞ্চগড় থেকে ঢাকা যেতে যেতে পারি 3টা option। সেক্ষেত্রে আমার কাছে অপশন কয়টা থাকবে? 3 × 2, 6টা। তাহলে মুদ্রা কথা হচ্ছে যে ইয়া, যোগের, সরি গণনার গুণন বিধি যেটা বলতেছে, কোন একটা কাজ, বড় কাজ, যদি কয়েকটা সেগমেন্টে ভাগ থাকে, তাহলে ওই কাজটা সম্পূর্ণ করতে টোটাল উপায় হবে প্রত্যেকটা সেগমেন্টের অপশন গুলোর গুণফল। যেমন পি থেকে এতে যাবে, পঞ্চগড় থেকে আমেরিকা যাবে, এটা একটা কাজ, এটা 2 ভাবে বিভক্ত, পঞ্চগড় থেকে ঢাকা, ঢাকা থেকে আমেরিকা। তাহলে এটা একটা সেগমেন্ট, এটা আরেকটা প্রত্যেকটা সেগমেন্টের অপশন গুলোকে তুমি গুণ করবে। তো পঞ্চগড় থেকে ঢাকা যাওয়ার অপশন 3টা, অপশন মানে উপায়। ঢাকা থেকে আমেরিকা যাওয়ার অপশন 2টা, তাহলে কি হবে? সেগমেন্ট গুলোর অপশন গুলো কি হবে? গুণ করবে। প্রত্যেকটা সেগমেন্টের অপশন গুলোর গুণ সবটাতে লিখে দিই। একটি, এটা হবে তোমার গণনার গুণন বেরি। তাহলে এইটা দিয়ে যখন অপশন গুলো গুণফল বের করলে, এটা তুমি কি পেলে? যে কত ভাবে সম্ভব, কত ভাবে সম্ভব, মানে এটা তোমরা ইনফরমেশন চিন্তা করো। দেখো, এখন বইয়ে এটার একটা সুন্দর সংজ্ঞা দেওয়া আছে, দেখি নিয়ে আসতে পারি। বুঝে দেখো, এটাই হচ্ছে তোমার সংজ্ঞাটা দিয়ে রেখেছে। পড়ি কি বলে। বলতেছে যে গণনা গুণন বিধিটা হলো, যদি কোনো কাজ এল সংখ্যক উপায় সম্পন্ন করা যায়,
এবং ওই কাজের উপর নির্ভরশীল দ্বিতীয় একটি কাজ m সংখ্যক উপায়ে সম্পূর্ণ করা যায়। ঠিক আছে, কোনো কাজ n সংখ্যক উপায়ে সম্পন্ন করা যায়, ধরুন পঞ্চগড় থেকে ঢাকা যাবে, n সংখ্যক উপায়। ওই কাজের উপর নির্ভরশীল দ্বিতীয় কাজ মানে ঢাকা থেকে আমেরিকা, প্রথমে তো ঢাকায় যেতে হবে, তারপর না আমেরিকা যেতে পারবে, নাহলে তো পারবে না। তো ওই জন্য বলছে নির্ভরশীল। তাহলে সেটা করতে পারো m সংখ্যক উপায়, ভিজুয়ালাইজ করার চেষ্টা করো। তবে কাজ যদি একত্রে, যদি মানে ওই যে পুরা কাজটা একসাথে করবো পঞ্চগড় থেকে আমেরিকাতে, মানে কত উপায় করতে পারবো, এই যে গুণ করে দিচ্ছে অপশন, এই লিঙ্ক টু এম সংখ্যক উপায় সম্পন্ন করা যাবে। এখন বলতেছে যে আমরা এবার আরেকটা করি, ধরে নাও ওই দুইটি কাজের উপর নির্ভরশীল যদি আরেকটি কাজ, ধরে নাও পঞ্চগড় থেকে গেছে ঢাকা, ঢাকা থেকে আমেরিকা, আমেরিকা থেকে এবার যাবে ধরে নাও কি বলবো মুম্বাই, ঠিক আছে। এখন সেক্ষেত্রে তিনটা কাজ, তাহলে ধরে নাও আমেরিকা থেকে মঙ্গল গ্রহ যাওয়ার উপায় হচ্ছে n সংখ্যক, তাহলে সে পঞ্চগড় থেকে মঙ্গল গ্রহে যদি যাইতে চায় তাহলে সে কত উপায় করতে পারবে, ওয়েল ইন্টু m ইন্টু n, সবগুলো গুণ করতে হবে, প্রত্যেকটা সেগমেন্টের অপশন গুলো গুণ করতে হবে। আশা করি এই জিনিসটা বুঝতে পারছি। তো এখানেও একটা উদাহরণ দিছে, আমাদের আমাদের উদাহরণটা দেয়নি, এটা বোধহয় আলাদা একটা উদাহরণ দিছে। এ থেকে বি তে তিনটে এ থেকে বি তে যাবে 3 OS, আর বি থেকে যাবে 2 OS। আচ্ছা, এইটাই তো উদাহরণ দিছে। হ্যাঁ, হ্যাঁ, আশা করি জিনিসটা বুঝতে পারছো। তাহলে একটা জিনিস এখন বলার চেষ্টা করো, এটার উত্তরটা কি হবে। ঠিক আছে, তো আমি যদি সরাসরি এ থেকে ডি তে যেতে চাই, তাহলে কত ভাবে করতে পারবো একটু বলো, জলদি বলো। 24, 4 × 2 × 3, 3 4 মানে দেখো সেগমেন্ট কয়টা, তিনটা না, এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, প্রত্যেকটা সেগমেন্টের অপশন গুলো গুণ হবে। 4 × 3 × 2, তাহলে 4 × 2 × 3 24। ঠিক আছে, এবার আমরা হচ্ছে যে গণনার যে যোজন বিধিটা আছে ওটা করবো। ওকে, তো গণনার যোজন বিধিটা কি বলতেছে, হয়ে গেল গণনার যোজন বিধি। এটা আসলে কি থেকে বলা যায়, কমন সেন্স থেকে বলা যায়। ধরে নাও যে আমাদের ক্লাসরুমে 60 জন আছে, মানে কি বললো, 60 জন বাদ দাও, ধরে নাও কোন একটা ক্লাসরুমে 35 জন গার্লস আছে, মানে 35 জন মেয়ে আছে, আর হচ্ছে ওই ক্লাসরুমে ছেলে আছে ধরে নাও 30 জন। ঠিক আছে, তো তুমি এই এদের সবার মাঝ থেকে একজন ক্যাপ্টেন নির্বাচন করবে, যে কেউ একজন ক্যাপ্টেন। তাহলে তোমার কাছে অপশন কয়টা আছে, কতগুলো অপশন আছে বলতে পারবে? অপশন মানে তুমি কাকে, 65 জন, 65 জনে তোমার অপশন হবে, তাই না? যে 65 জনই তোমার হচ্ছে এখানে আমাদের ইয়া হবে, আর কি বলে, ক্যাপ্টেন হওয়ার ইয়ার যোগ্যতা। তো যোজন বিধিটা হচ্ছে অনেকটা ওরকমই, যে আমি এখান থেকে বই থেকে সংজ্ঞাটা নিয়ে আসি, এখান থেকে বই সুন্দর করে লেখা আছে, পড়লেই বুঝতে পারবে। সোজা। কি বলতেছে, গণনা যোজন বিধি, যদি কোনো একটি কাজ এই সংখ্যক উপায়ে সম্পন্ন করা যায় এবং উপরোক্ত একটি কাজ এটা স্বতন্ত্র, মানে ওই কাজটার উপর নির্ভরশীল না, তাহলে ওই দুটি কাজ L+M সংখ্যক উপায়ে সম্পন্ন করা যাবে। ঠিক আছে, আর যদি এ স্থান থেকে বি স্থানে
মানে জিনিসটা কি বুঝতে পারছো? মানে এবার যে দুইটা কাজ হবে এটা মানে আলাদা আলাদা, মানে একটার সাথে আরেকটা লিঙ্ক, মানে একটা হয়ে আরেকটা হচ্ছে এরকম না, মানে আলাদা আলাদা। এইটা আমরা একটু পরে একটা বড় উদাহরণের মাধ্যমে বুঝবো, সমস্যা নেই। তাহলে ধরো না তোমার একটা কাজ আছে যেটা তুমি এল সংখ্যক উপায়ে সম্পন্ন করতে পারো, আর হচ্ছে আরেকটা কাজ আছে যেটা তুমি এম সংখ্যক উপায়ে সম্পন্ন করতে পারো। তাহলে তোমার ওই দুইটি কাজ কত উপায়ে সম্পন্ন করতে পারবে? এল প্লাস এম সংখ্যক উপায়ে সম্পন্ন করতে পারবে। এটার ক্ষেত্রে কি হলো, তোমার 35 জন মেয়ে আছে, 35 জনই মানে ক্যাপ্টেন হইতে পারে, ওইটা একটা কাজ। আর 30 জন বালক আছে, 30 জনে ক্যাপ্টেন হইতে পারে। তো তোমার টোটাল অপশন হচ্ছে 30 যোগ 35 65। জিনিসটা কি বুঝতে পারছো? মানে এক্ষেত্রে তোমার একটার সাথে আরেকটা মানে লিঙ্ক হওয়ার দরকার নেই। যে আরেকটা উদাহরণ দিই তাহলে বুঝতে হবে। ধরে নাও যে আমরা ওইটাই উদাহরণ কথারে। হ্যাঁ, বলো বলো। আচ্ছা, এইটা কি বলে এটা, সেটা তো করিনি। যদি এ স্থান থেকে বি স্থানে পায়ে হেঁটে 3 উপায়ে যাওয়া যায় এবং বাসে যোগে 2 উপায়ে যাওয়া যায়, মানে সেম জায়গায় যাবা, একবার যাবা পায়ে হেঁটে, আরেকবার যাবা বাসে, তাহলে এক ব্যক্তি কত উপায়ে ওই স্থানে যেতে পারে? কি বলছে? 5 উপায়ে। এটা উদাহরণে ধরতে পারো অবশ্যই। ধরো এ আছে, এখানে এখানে B। সে সে যদি হাঁটে যায় তাহলে সে 3 ভাবে যেতে পারে, ঠিক আছে? এ, বি, সি। সে যদি বাসে যায় তাহলে 2 ভাবে যেতে পারে, ডি আর E। তাহলে সে টোটাল কয় ভাবে যেতে পারে? মানে এই হাঁটে যাওয়াটা কি বাসে যাওয়ার উপর নির্ভরশীল? না। বাসে যাওয়া কি হাঁটে যাওয়ার উপর নির্ভরশীল? না। তো দুটা আলাদা কাজ। তাহলে টোটাল যদি আমি বলি যে সে আসলে কত ভাবে, এবার তুমি যোগ করে দিতে পারো। সেটা আসে কত? 5। প্রথমটাতে 3, পরেরটাতে 2, 3 প্লাস। দেখো বুঝো কিনা, বুঝছো? রাইসা, তুমি কি বুঝছো? হুম হুম। হ্যাঁ, তাহলে দুইটা আলাদা করবে এখানে, যে তোমার যদি দেখো যে গুণন বিধি কখন খাটতেছে, যখন তোমার হচ্ছে কি হচ্ছে যে একটা বড় কাজ তোমার কয়েকটা সেগমেন্টে বিভক্ত, কয়েকটা পার্টে বিভক্ত, তাহলে তখন সেক্ষেত্রে তুমি কি করবা, প্রত্যেকটা পার্টের অপশন গুলো গুণ করে টোটাল কাজটার উপায়টা বের করতে পারবে। আর যোজনের ক্ষেত্রে, যোগের ক্ষেত্রে কি হচ্ছে, তোমার একটা কাজই করবা, তো সেক্ষেত্রে তোমার ওই কাজটা অন্য কোনো কাজের উপর নির্ভরশীল নেই। তো দেখো এই ক্ষেত্রে এ থেকে বি তে যাবা, হাঁটে যাবা তুমি এ বি সি উপায়, আর বাসে যাওয়া তুমি ডি আর ই উপায়। তো এই যে বাসে যাওয়া এবং হেঁটে যাওয়া, এই দুটা কিন্তু একে অপরের উপর নির্ভরশীল না। সেইখানে এখানে দুইটা স্টেপে কাজ হচ্ছে কিন্তু দুইটা ভিন্ন কাজ। তো বাসে যাওয়া এটা হচ্ছে হেঁটে যাওয়া, দুইটা ভিন্ন উপায় হচ্ছে। তো এই জন্য এই ক্ষেত্রে আমরা যোগ করছি, আর এর আগের ক্ষেত্রে আমরা গুণ করছি। ঠিক আছে? আচ্ছা, এটা আমি আরেকটা উদাহরণ দিই, তারপর তখন জিনিসটা একটু দেখো যে ক্লিয়ার হয় কিনা। ধরো না আমরা এরকম করবো এবার, রাজশাহীতে আসি ধরো না, রাজশাহী থেকে প্রথমে আমি যাব ঢাকাতে। ঠিক আছে? ঢাকাতে যাই, এরপর যাব হচ্ছে চট্টগ্রাম। চট্টগ্রাম থেকে আমি যাব হচ্ছে ধরে নাও ইয়া, চট্টগ্রামে কি আছে? কক্সবাজার। ঠিক আছে? এরপর ধরে নাও এই একটা কথা, রাজশাহী থেকে ঢাকা, ঢাকা থেকে চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে কক্সবাজার। একটা করবো কি, যে আমি এতগুলো যাব না, আমি একদম রাজশাহী থেকে প্রথমে যাব সিলেটে। সিলেট, সিলেট বানাতে সিলেট, সিলেটের জাফলংটা দেখে তারপর কক্সবাজারে যাব। তারপর একটা কি করতে পারি, রাজশাহী থেকে যাব খুলনা, ওখানে হচ্ছে সুন্দরবনটা
ভিজিট করে তারপর কক্সবাজার। এই তো এখন একটু দাঁড়াও, এই হচ্ছে আমার পথ। এটা একটা, এখান থেকে এখানে, এই। এখন রাজশাহী থেকে আমি সিলেটে যাব, এটা আমি তিনটা উপায় যাবো, তোমার তিন ভাবে যাবো। প্লেনে যাব, ট্রেনে যাব, বাসে যাব। এই তো। তারপর সিলেট থেকে কক্সবাজার যাব, এটা আমি চার ভাবে ধরে নাও। তারপর ঢাকা থেকে, রাজশাহী থেকে ঢাকা যাব দুই ভাবে। তারপর হচ্ছে ঢাকা থেকে চট্টগ্রাম যাব দুই ভাবে। চট্টগ্রাম থেকে কক্সবাজার এটা যাবো দুই ভাবে। তারপর হচ্ছে রাজশাহী থেকে ধরে নাও খুলনা যাব পাঁচ ভাবে, ধরে নাও। আর খুলনা থেকে কক্সবাজার যাব ধরে নাও তিন ভাবে। ঠিক আছে, ওই যে মার্ক সংখ্যাগুলো লিখছে ওগুলো হচ্ছে উপায়। মানে রাজশাহী থেকে সিলেট যাওয়ার উপায় তিনটা, সিলেট থেকে কক্সবাজার যাওয়ার উপায় চারটা। সে বুঝতে পারছো? তো এখন বলো যে এই রাজশাহী থেকে কক্সবাজার যে যাব, কতগুলো উপায় যাওয়া যাইতে পারে? নিশ্চয়ই বুঝতে পারছো? তো এইবার তোমার প্রশ্নটা বলছি যে রাজশাহী থেকে কক্সবাজার যাব, আমার কাছে এতগুলো অপশন আছে। তো এখন তোমাকে প্রশ্ন করা হয়েছে কত ভাবে কেউ একজন রাজশাহী থেকে কক্সবাজার যাইতে পারে, টোটাল উপায় সংখ্যা বের করো। তাহলে কি করতে হবে? চেষ্টা করবা নাকি আমি করে দেবো? তিরিশ পয়েন্ট আছে, করে নেই। কি করছো ইয়ার, কি বলে করবো? প্রথমে গুণ করছো না প্রত্যেকটা উপায়ে? হম হম, এই তো। এই। তাহলে এখানে দেখো, এখানে দুইটা পদ্ধতি আমাকে কাজে লাগাতে হবে। যদি আমি বুঝে তাহলে রাখছে, দেখো এখানে কি হচ্ছে, রাজশাহী থেকে সিলেট, সিলেট থেকে কক্সবাজার যাবো, এইটা একটা উপায়। রাজশাহী থেকে ঢাকা, ঢাকা থেকে চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে কক্সবাজার, এটা একটা উপায়। আর রাজশাহী থেকে খুলনা, খুলনা থেকে কক্সবাজার, এটা একটা উপায়। মানে তিনটা উপায় আছে আমার কাছে। ঠিক আছে, এখন আমাকে দেখতে হবে যে এই তিনটা উপায়ে মোট কতগুলা মানে এই তিনটা ওয়েতে, মানে এই তিনটা পদ্ধতিতে আমি রাজশাহী থেকে কক্সবাজার যাইতে পারি। তো এই তিনটা পদ্ধতিতে কতগুলো উপায় আছে, এই সবগুলো উপায়ের যোগফল হবে আমাদের এখানকার টোটাল উপায় সংখ্যা, মানে টোটাল ওয়ে যতগুলো আমরা যাইতে পারি। ঠিক আছে। তো কেউ একজন কি করলো, কেউ একজন কোন রুটে গেল, আমার তিনটা রুট আছে। রুট হচ্ছে রাজশাহী থেকে সিলেট, সিলেট থেকে কক্সবাজার, এটা একটা রুট। তো এই রুটে তোমার এই রুটে যদি কেউ যায় তাহলে তার কাছে কতগুলো অপশন থাকে যাওয়ার? রেসে বলো তো। মানে কেউ যদি রাজশাহী থেকে সিলেট, সিলেট থেকে কক্সবাজার যায় তাহলে সে কতগুলো উপায় যাইতে পারবে, এটুকু বলো আবার। মানে 12টা, 3, 12:30। এই রুটে একজন গেল, তারপর কে বললো যে এই রুটে যাবো না, আমি যাবো রাজশাহী থেকে ঢাকা, ঢাকা থেকে চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে কক্সবাজার, এই রুটে গেছে। সে এই রুটে কয়ভাবে যেতে পারবে? এই রুটে যতগুলো পথ আছে বলো। 4 দুগুণে 8, 8টা। আর কেউ বললো যে আমি কোন রুটে যাব, আমি রাজশাহী থেকে খুলনা, খুলনা থেকে কক্সবাজার যাবো, এই রুট। সে এখানে কয়ভাবে যেতে পারে? কোন 3 পাশে। হ্যাঁ। তো এখন আমরা দেখো রাজশাহী থেকে সিলেট, সিলেট থেকে যে কক্সবাজার যাবে, এতে কি এই রুটটা কোনো ভূমিকা রাখতেছে? কিংবা এই রুটটা না, এটা স্বতন্ত্র। ঠিক আছে একটা, ও এই পাশ দিয়ে গেলে এগুলা ওকে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, খুলনা এদের কথা চিন্তা করতে হচ্ছে না। তাহলে কেউ যদি ওই রুটে যায় তাহলে সেক্ষেত্রে তার 12টা উপায় আসছে। এখন যদি আমি টোটাল জানতে চাই, তো কেউ একজন তো এই তিনটা রুটে যে কোনো রুটেই যেতে পারে। তো এখন যদি টোটালটা করতে চাই তাহলে কি এগুলো গুণ করবো? না, গুণ করার দরকার নেই, এবার যোগ করবো। 12, 8 এ 20, 20 আর 35। বুঝতে পারছো কি যোজন বিধি আর গুণন বিধির মধ্যে পার্থক্য? ঠিক আছে, ওকে। তাহলে আশা করি বুঝতে পারছি, গুণন বিধিটা এরপর আর সমস্যা হবে না।
এরপর আমরা ইয়াতে যাবো, বিন্যাস সমাবেশে সেই আমাদের ফর্মুলা আছে, এ বি সি ডি আর ই, পাঁচটা সংখ্যা, সরি পাঁচটা অক্ষর, পাঁচটা লেটার, এ বি সি ডি ই। তো তোমাকে প্রশ্ন করা হলো যে এই পাঁচটা অক্ষরকে আহ পাঁচ ভাবে তুমি মানে সাজাবা, কি বলে, অক্ষর আছে পাঁচটা, এক, পাঁচটা, তো পাঁচটা অক্ষর আছে, যতগুলো অক্ষর আছে সে মানে ততগুলো ইয়াতে স্থানে, মানে পাঁচটা স্থানে ওদেরকে আমি সাজাবো, ঠিক আছে? মানে পাঁচটা অক্ষরকে কত ভাবে সাজানো যায়, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। পাঁচটা অক্ষর আছে এ বি সি ডি ই, এদেরকে কত ভাবে সাজানো যেতে পারে। তুমি পাঁচটাকে তাহলে এদের মানে একটা তো এটা হইতে পারে, এ বি সি ডি ই, এটা একটা আহ, মানে সাজানো হলো। আরো কি হতে পারে, এই যে মানে ধরো এর জায়গায় বি চেঞ্জ করে দিলাম, মানে কি হলো, ধরে নাও বি এ সি ডি ই করলাম, তারপরে সাজানো হলো। তো এরকম ভাবে কত ভাবে সাজিয়ে দিতে পারবো, মানে নিজেদের অবস্থানটা ওদেরকে চেঞ্জ করে করে কত ভাবে আমরা সাজাইতে পারবো, ঠিক আছে? পাঁচটা অক্ষর কয় ভাবে আমরা সাজাইতে পারবো, কোনোটা রিপিট করা যাবে না, ঠিক আছে? কোনোটাই রিপিটেশন নাই, সবাইকে একটা স্থানে রাখবো, এক মানে পাঁচটা স্থান আছে না, তো তুমি একটাতে এ রাখার পর আরেকটাতে এ রাখতে পারবে না, সবাইকে একবারই ব্যবহার করবো, ওইভাবে সাজাইতে হবে, ঠিক আছে? তো এইটা আমরা কিভাবে সলভ করবো? তো এটা আমরা ওই যে গুণন বিধি যেটা আছে সেটা দিয়ে আমরা সলভ করবো, দেখো। হুম, তাহলে প্রথম যেই ধরনের প্রথম আমরা হচ্ছে এগুলো ধরে নিই এগুলো এক একটা সিট, ফার্স্ট, সেকেন্ড, থার্ড এরকম করেছি। তো প্রথম যে ঘরটা এখানে তুমি আমরা প্রথম ঘরে এখানে এই পাঁচটার মধ্যে যে কোনোটাকে বসাইতে পারি না? বসাইতে পারি না। প্রথম ঘরে এ বি সি ডি ই এর মধ্যে যে কোনোটাকে বসানো যায়। তাহলে তুমি এখানে তোমার কাছে এখানে অপশন কয়টা আছে এই কাজটা করার? অপশন আছে পাঁচটা, দেখো বুঝো কি? প্রথম ঘরে তুমি এ বি সি ডি ই এর মধ্যে যে কাউকে বসাই, তুমি প্রথম ঘরে বসানো তোমার অপশন কয়টা আছে? পাঁচটা, পাঁচটা বসাই। এখন যখন পাঁচটা বসিয়ে দিলাম, এখন তোমার কাছে অপশন কয়টা থাকবে বলো দিই? চার। আমি ধরুন দিয়ে বসেছি, এখন তোমার কাছে অপশন কয়টা আছে? চার। তাহলে এই দ্বিতীয় ঘরে তুমি সর্বোচ্চ কয়জনকে বসাইতে পারবা? মানে সর্বোচ্চ অপশন তোমার কয়টা আছে? চারটা, এই চারটা। এবার তোমার এই ধরুন বি কে বসাই দিছি, এবার তোমার কাছে তৃতীয় ঘরটা আছে, তৃতীয় ঘরে তুমি এখন কয়জনকে বসাতে পারবো? তিনজনকে। তাহলে এই তিনজন, তাহলে দ্বিতীয় ঘরে দুইজন হল, আর লাস্ট ঘরে শুধু একজন, একটাই করে থাকতেছে, তাই না? এটা বলতে চাচ্ছি। এ বি সি ডি ই। বুঝতে পারছো? তাহলে পাঁচ চার, তাহলে এই পাঁচ চার তিন দুই এক, এগুলো কি, এগুলো হচ্ছে অপশনস। এই এই ঘরগুলোতে মানে কত ঘর তুমি বসাতে পারবে। এখন তোমাকে আমি প্রশ্ন করছি কয় ঘর। তাহলে প্রথম ঘরে এখন তোমার দেখো, তোমার তো এই পুরোটাই লাগবে, তাই না? তোমার হচ্ছে টোটাল উভয় সংখ্যা বের করতে হবে। তাহলে এখন টোটাল উভয় সংখ্যা কিভাবে বের করবো? তাহলে এটা পুরোটাই তো একটা কাজ, এটা কয় ভাবে হচ্ছে? পাঁচ ভাবে হচ্ছে। তাহলে প্রথম ঘরে আমি কয় ভাবে করছি? পাঁচ ভাবে। কিন্তু আমাকে গুণ করতে হবে দ্বিতীয় ঘরে চার ইন্টু তিন, এবার হচ্ছে গুণন বিধি ইন্টু ওয়ান। বুঝতে পারছো কি? তাহলে মোট উভয় সংখ্যা কি কিভাবে বের করবো? ইন্ডিভিজুয়ালি উভয় সংখ্যাগুলো গুণফল হবে, মোট উভয় সংখ্যা। কেন গুণ হচ্ছে? এই দেখো পাঁচটা তুমি বসাইছো, এই পাঁচ বসানোর পর এখানে যে চার বসবে, এটা কি পাঁচের উপর নির্ভরশীল না? অবশ্যই নির্ভরশীল। মানে তুমি যদি এখানে এ বসাবে, তখন তোমার কাছে অপশন থাকে বি সি ডি ই। তুমি যদি এখানে ডি বসাও, তাহলে তখন তোমার অপশন থাকে এ বি সি ডি ই। তাহলে প্রত্যেকটা যে ঘরে বসাচ্ছ, এগুলো তার তুলনাতে ঘরের উপর কি নির্ভরশীল। জন্য তোমার যদি ঠিক হচ্ছে মানে এই পাঁচটা চারের উপর নির্ভরশীল, এই যে পরেরটা তার আগেরটার উপর নির্ভরশীল, ফলে তোমার যদি মোট উপায় সংখ্যা বের করতে হয়, তাহলে এই প্রত্যেকটা সেগমেন্ট তোমার সেখানে সেগমেন্ট করে পাঁচটা, এই পাঁচটা সেগমেন্টের অপশন গুলো যেগুলো আছে
5 4 3 2 1 এগুলো গুণ করে দিতে হবে মোট উপায় সময় করতে। 5 × 4 × 3 × 2 × 1। দেখো জিনিসটা কি বুঝতে পারছো? আচ্ছা বুঝা গেছে কি? স্বর্ণ বুঝতে পারছো? অর্ণব? হ্যাঁ, হ্যাঁ, এই তো এইটাই, এটাই তো সমস্যা। তো কেনটা লাগবে, তাহলে তো সমস্যা। এখানে মুখস্থ আর কত দিক করবা? কেনটা না হলে তো ঠিক আছে, আমি আরেকবার বলবো। তো যেটা হয়েছে দেখো, ABCDE, আচ্ছা প্রথম প্রশ্নটা ক্লিয়ার করি। ABCDE এদেরকে কত ভাবে তুমি সাজাইতে পারো? তাহলে এদেরকে সাজাইতে হলে ধরুন পাঁচটায় আমাকে বক্স লাগবে, ধরুন পাঁচটা সিট লাগবে। এই পাঁচটা সিটে আমি ABCDE কে সাফল করব, করে করে এদেরকে সাজাবো। ঠিক আছে? তো প্রথমটা ধরে নাও বামটা প্রথম সিট, তারপরটা দ্বিতীয় সিট, তারপরে তৃতীয়, তারপর চতুর্থ, তারপর পঞ্চম সিট। ঠিক আছে তো? প্রশ্ন কি ক্লিয়ার? প্রশ্নটা বুঝো, তাহলে তো উত্তরই হবে না। প্রশ্ন বুঝছো রাইসা? প্রশ্নটা কি? তা এখন আমি কি করতে পারি? প্রথম যে সিটটা আছে ওখানে কি ওখানে কতজনকে বসাইতে পারো প্রথম সিটে? প্রথম সিটে যে কেউ বসতে পারবে না? ABCDE এর মধ্যে যে কেউ বসানো যাবে কিনা বলো? বলো। প্রথম যে সিটটা ওখানে পাঁচজনের যে কেউ বসতে পারে। হ্যাঁ, পাঁচজনের যে কেউ বসতে পারে। তাহলে প্রথম সিটে ধরুন আমি একেই বসাইলাম বা যাকেই বসাচ্ছি, প্রথম সিটে আমার যে বসানোর অপশন সেটা কত? 5 কিনা বলো? 5। প্রথম সিটে আমি পাঁচজনকেই বসাইতে পারি। এখন আমি যখন প্রথম সিটে পাঁচজনকে বসাইলাম, পাঁচজনকে, পাঁচটা অপশন, এখানে পাঁচজনকে বসাইনি, পাঁচটা অপশন, যে কেউ একজন বসতে পারে। তো ধরুন আমি প্রথম সিটে একে বসাইছি, ধরে নাও। পরের যে সিটটা আছে ওখানে এখন কয়জন বসতে পারবে বলো তো? পরের সিটে কতজনকে বসাইতে পারবো? চারজনকে। হ্যাঁ, তো উত্তর বলবা চারজনকে। তো প্রথম সিটে অপশন মানে এই যে পাঁচটা, এগুলো তো অপশন সংখ্যা, সিটে বসানোর অপশন সংখ্যা। তো প্রথম সিটে চারজন বসাইতে পারবে। ওকে। তারপর দেখো, ধরো না প্রথম সিটে আমি কাকে বসাইছি? ডি কে। এরপরে দেখো দ্বিতীয়, তৃতীয় যে সিটটা, এখন তৃতীয় সিটে কে কয়জনকে বসাইতে পারবো? এই দেখো, এ বি তো চলে গেছে, তিনজনকে। সি ডি ই আছে, তাহলে তিনজন, কতজন, এতগুলো অপশন হতে পারে। তো ধরুন সি কে বসাইছি, সি কাকে দিই। এরপর দেখো পরের সিট যেটা চতুর্থ সিট, ওখানে এখন কয়জনকে বসাইতে পারবো? হয় ডি কে নাহলে ই কে। তাহলে ওখানে ওর অপশন আছে আর হাতে কয়টা? দুইটা। এখন যখন ডি কে, ধরুন ডি কে বসাইছি, এখন লাস্টের সিটে তো একজনই বসবে যে পড়ে থাকে। তো তাহলে প্রথম সিটে বসতে পারতেছি পাঁচজন, দ্বিতীয় সিটে বসতে পারতেছি চারজন, অপশন সংখ্যা আর কি। তাহলে এখন যদি আমি টোটাল মোট উপায় সংখ্যা বের করতে চাই, মোট উপায়, তাহলে মোট উপায়টা কিভাবে আমরা বের করতে পারবো? প্রত্যেকটা সিটে যতজনকে যতভাবে বসাইতে পারি সেগুলোর গুণফল হবে 5 × 4 × 3 × 2 × 1। মানে ওই 5 বলতেছে প্রথম সিটে কয়জন বসতে পারবে, কয়টা, কয়টা অপশন। 3 বলতেছে দ্বিতীয় সিটে কয়টা অপশন। 4 বলতেছে দ্বিতীয় সিটে কয়টা অপশন। 3 বলতেছে তৃতীয় সিটে কয়টা অপশন। এগুলো বলতেছে। এখন মোট উপায় যদি বের করতে চাই, তাহলে প্রত্যেকটা অপশনের গুণফল হবে কিনা, গুণন ব্যতীত তো তাই পড়ে আসে, যে মোট উপায় হবে কি একটা কাজ করতে যতগুলো সেগমেন্ট আছে সেগুলো সবগুলো গুণফল। তাই এই কাজটা আমরা পাঁচটা সিটে এই যে বারবার বসায় বসায় করতেছি, তাহলে এই যে কাজটা আমরা করতে পারি, মানে টোটাল কাজটা করতে আমার কি হবে, প্রত্যেকটা অপশনের গুণফল হবে না? 5 × 4 × 3 × 2 × 1। এইটাই। বুঝছো তাহলে?
নাকি গুণটা কেন হচ্ছে এটা বুঝো না? অর্ণব বললো, বুঝতে পারছো কিনা? ঠিক আছে। কারণ এই যে তুমি সিটের অপশন গুলো নিলো, এগুলো তো একটা উপর আরেকটার উপর নির্ভরশীল। একটু আগে বললাম যে এই যে পরে এইখানে যে চারজনকে বসাবা, সেটা কিন্তু প্রথম জনকে যে বসাইছো তার উপর নির্ভরশীল। আর প্রথমে যদি এ বসায় ফেলো, পরে তোমার কাছে বি সি ডি ই থাকবে। কিন্তু প্রথমে যদি ডি বসায় দাও, পরে তোমার কাছে শুধু অপশন থাকে A। তাহলে পরের চারজনকে যে বসাবা, সেটা প্রথম জনকে কাকে বসাইছো সেটার উপর নির্ভর করতেছে। তো এজন্য আসলে এটা অনেকটা আমাদের গুণের যে বিধিটা আছে ওইটার মধ্যে কাজ করতেছে। গুণের মানে কোন একটা গুণের বিধি, গণনার গুণন। মোট উপায় এই 4টে গুণ। এখন তাইলে আহ, এই যে 5 4 3 2 1, এটা মান আসবে 120। তাহলে মান আসবে 120, তো এটাকে আমরা 120 লিখবো না, এটাকে আমরা লিখবো 5 ফ্যাক্টোরিয়াল। দেখো তোমরা ওই যে 9 10-এ পড়ছিলে বোধ হয়, ফ্যাক্টোরিয়াল করছো না? 5 4 3 ফ্যাক্টোরিয়াল মানে কি, যে যার ফ্যাক্টোরিয়াল বের করতে বলছে সে সহ তার নিচে যতগুলো স্বাভাবিক সংখ্যা আছে 1 পর্যন্ত, সেগুলো গুণফল 5 4 3 2 1। তাহলে এটাকে আমরা বলবো 5 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখান থেকে একটা জিনিস দেখো, যে তোমার এখানে 5টা অক্ষর ছিল, তোমাকে এখানে সাজাইতে বলছি, তাহলে অ্যান্সার কত আসলো? 5 ফ্যাক্টোরিয়াল। তাহলে ধরে নাও যদি 7টা অক্ষর থাকতো, তাহলে তোমার অ্যান্সার কত হতে পারবে? 7 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা আমাদের একটা কিন্তু ফর্মুলা। ঠিক আছে। ও, এই স্বর্গ, তুমি কি বুঝছো? হ্যাঁ, হ্যাঁ, ওটা দিয়েও বের করে। হ্যাঁ, ওটা দিয়েও বের করেছে, অ্যাম্পিয়ার দিয়েও বের করেছে। ওটা আমরা একটু পরে দেখতেছি। তাহলে আমরা এবার একটু ফ্যাক্টোরিয়াল নিয়ে আমরা একটু আলোচনা করি। ফ্যাক্টোরিয়াল পরে চলুন। ফ্যাক্টোরিয়াল নিয়ে আলোচনা আমি করবো। হ্যাঁ, ফ্যাক্টোরিয়াল নিয়ে আমি আলোচনা কালকে করবো। কারণ এটা এটা আজকে করলে হচ্ছে ওইটা নিয়ে করে থাকতে হবে, ওটা নিয়ে করে থাকা যাবে না। তাহলে এই কয়েকটা জিনিস বলে দিই। দেখো, এটা তো জানো তোমরা, এন ফ্যাক্টোরিয়াল মানে কি? এন ইন্টু n-1 ফ্যাক্টোরিয়াল। দেখো এটা কি ঠিক লিখছি না আমি? এটা তো জানো নাকি? এন ফ্যাক্টোরিয়াল মানে হলো এন ইন্টু তার পরের সংখ্যা ফ্যাক্টোরিয়ালের গুণফল। মানে এই যে দেখো 5 4 3 2 1, এটা ব্যাখ্যা করবো আমি, কালকেই করতেছি। 5, আর এটা কি 4 ফ্যাক্টোরিয়াল কিনা বলো? তাহলে এটাকে আমি এইভাবে লিখতে পারি না? দেখো, ফ্যাক্টোরিয়ালকে অনেকে এই চিহ্ন দিয়েও লেখে। ঠিক আছে, এটা। আরেকটা কি, 0 ফ্যাক্টোরিয়াল যেটা আছে আমাদের, 0 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু হচ্ছে আমরা ধরে নিই 1। কেন ধরি তা বলবো। আর হচ্ছে আমাদের যে ঋণাত্মক সংখ্যার ফ্যাক্টোরিয়াল কি হয় বলতো? ঋণাত্মক সংখ্যার ফ্যাক্টোরিয়াল হয় অসংখ্য। তো এই যে আমি 4টার মতো সূত্র লিখলাম, এগুলো সবগুলা প্রতিপাদন প্রতিদিন দেখাবো। এইগুলো আপাতত আমাদের লাগবে আর কি। ঠিক আছে, এগুলো কি নতুন নতুন লাগতেছে নাকি আবার? আগে জানো তো নাকি? অর্ণব? হ্যাঁ, ঠিক আছে। এখন আরেকটা জিনিস, আমাদের এই অধ্যায় পড়ার সময় এই জিনিসগুলো একদম মুখস্থ রাখতে হবে। এন ফ্যাক্টোরিয়ালের ভ্যালু, 4 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু, 3 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু, 2 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু, তারপর হচ্ছে 1 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু, আর 0 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু, এগুলো একদম মুখস্থ রাখতে হবে। 5 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু আসবে 720। 5 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু আসবে 120, এটা তো আমরা জানি। ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু আসবে 24। 3 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু আসবে হচ্ছে তোমার 6। আর 2 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু কত আসে? 2 না? 2 আসে। আর 1 ফ্যাক্টোরিয়াল ভ্যালু আসবে 1। 0 ফ্যাক্টোরিয়াল ভ্যালু আসবে 1। তাহলে এগুলো মুখস্থ রাখবে। ঠিক আছে। তাহলে হচ্ছে তোমার অঙ্ক করতে সুবিধা হবে, কারণ এগুলো আসবে বারবার। তাহলে মুখস্থ। আচ্ছা। এরপর আমাদের তাহলে ফর্মুলা ওয়ানটা কি ছিল?
ফর্মুলা ওয়ানটা হচ্ছে যে তোমাকে যদি n সংখ্যক আমি সংখ্যা দিই বা n সংখ্যক যদি আমি কি বলি, ধরুন n সংখ্যক সংখ্যা বলো, তাহলে সেগুলো কতভাবে সাজানো যাবে, বা n সংখ্যক সংখ্যা n ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজানো যাবে। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক ফর্মুলার, এটা ওয়ান সেটা হয়ে গেল। এটা এটা আমি এখানে লিখে দিই। এটা হচ্ছে এইভাবে লিখতে পারো, n সংখ্যক ভিন্ন ভিন্ন, এটা একটু ইম্পর্টেন্ট, ভিন্ন ভিন্ন, একই না। একই হলে কি হবে এটা এখন আমরা বলিনি। এ বি সি ডি ই এগুলো সবগুলো কিন্তু ভিন্ন ছিল, একই ছিল না। এটা দিলে কিন্তু ভিন্নভাবে করতে হবে। সব কোটিকে, সব কোটিকে, সব কয়টিকে আসলে, সব কয়টিকে তুমি যদি একবার ব্যবহার করো, এটা বলছে যে কোনো রিপিটেশন থাকা যাবে না। একবার, একবারে নিয়ে আহ একবারে নিয়ে নির্ণয় বিন্যাস হবে, নির্ণয় জানো বিন্যাস হবে, এইটা লিখতে পারো। সাজানো বিন্যাস কত হবে, উত্তরটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এটা আমাদের ফর্মুলা এক ছিল। তোমাকে যদি বলে এরকম 5টা 10টা যেটাই আছে, এগুলো ভিন্ন ভিন্ন জিনিস তোমাকে দিছি, তুমি এগুলো সাজায় যাও এদের মধ্যে, কোনোটা রিপিট করবে না, তাহলে সেটা কত হবে, যতগুলো জিনিস তোমাকে দিছি সেটা ফ্যাক্টোরিয়াল আছে। সেটা কিভাবে আসলো, এই যে আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখছি। ঠিক আছে, তাহলে এবার আমাদের যে ফর্মুলা দুই আছে, যেটা ওই সর্ব বলতেছিল ভাগ, সেটা দিয়ে আমরা এই সেম অঙ্কই করবো। তো এটা কি হলো, যে এইবার হচ্ছে তোমার কাছে ওই 5টা এআই দিছি, এ বি সি ডি ই, এটার বৈশিষ্ট্য কি, এই যে 5টাই ভিন্ন, এ বি সি ডি ই এদের মধ্যে কোনো মিল নাই, কোনোটা রিপিট নাই, এ বি সি ডি ই ভিন্ন ভিন্ন 5টা জিনিস। তবে এবার তোমার এর আগে কিভাবে বলছি যে 5টাকে মানে নিজেদের মধ্যে মানে কি বলে, নিজেদের মধ্যে পাল্টি পাল্টি করে কয়ভাবে সাজানো যাবে। সেক্ষেত্রে তোমার সিট সংখ্যা কত ছিল, 5টাই, তাই না? তো এবার ধরো তোমাকে বলে দিলাম যে তুমি এবার 5টা সিট নাই, এবার আছে তোমার কাছে 3টি সিট। ধরো 5জন আছে, 5জন আমরা বন্ধু, কিন্তু সিট আছে 3টা। তো এখন আমরা 3জন 5জনকে এই 3টা সিটে কত ভাবে বসাতে পারি, এই 5জনকে এই 3টা সিটে কত ভাবে বসাইতে পারি। ঠিক আছে, আমরা 5জন বন্ধু আছি, 5জন বন্ধু, কিন্তু সিট আছে আমাদের শুধু 3টা। এখন এই 5জন বন্ধুকে ওই 3টা সিটে কয় ভাবে আমরা বসাইতে পারি, এটা আমাদের বের করে রাখতে হবে। এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য, যে 5জন, এই 5জনকে এই 3টা সিটে ইয়া করবো। তাহলে কিভাবে করতে হবে? তাহলে দেখ, আমরা ওই একই, আমরা যে এর আগেরটা যেভাবে করছিলাম এটাও ঠিক একই ভাবে করবো। প্রথম সিটে আমি কয়জনকে বসাইতে পারবো রাইসা বলো তো? প্রথম সিটে আমার কাছে কয়টা অপশন আছে, কয়জনকে আমি বসাইতে পারবো প্রথম সিটে? তোমার কাছে 5জন, তোমার 5জন, 5টা অপশন আছে, মানে এ বি সি ডি ই, প্রথম সিটে বা প্রথম ইয়াতে কয়জনকে বসাতে পারবো? অর্ণব বলো তো কয়জনকে বসাতে পারবে? 3জনকে, কেন? কেন 3জন কেন বললাম? প্রথম সিটে তো আমি এ বি সি ডি ই যে কাউকে বসাতে পারি, তোমার যে কোনো বন্ধু তো প্রথম সিটে বসতে পারে, পারে না? এরকম তো নাই যে কেউ একজন বসলে সমস্যা আছে। প্রথম সিটে তো 5জনই বসতে পারবে। তুমি চিন্তা কর, নর্মালি চিন্তা কর, প্রথম সিটে কয়জনকে বসাতে পারো? 5জন কি না, বলো? দেখো ক্লিয়ার হয়েছে কিনা? 5জনকে বসাতে পারো, হ্যাঁ 5জনকে বসাতে পারো। 5জনকে বসাইছি প্রথম সিটে, তাহলে এখন একজন বসছে, তাহলে এখন 5জন, 5টা অপশন আছে, ধরে নাও একে বসাইছে। তো এখন তোমার কাছে তোমার বন্ধু আছে কয়টা, 4জন, একজনকে তো বসায় ফেলছো। ওকে, দ্বিতীয় সিটে কয়জনকে বসাতে পারবে এখন তুমি? তোমার কাছে অপশন কয়টা আছে?
তৃতীয় সিটে কয়জন বসতে পারবে বলো? 4 জন। 4 জন। ঠিক আছে, তো দ্বিতীয় সিটে বি কে বসাই দিছি। তৃতীয় সিটে এখন কয়জন বসতে পারবে আর? মানে কয়টা অপশন থাকবে তোমার কাছে তৃতীয় সিটে বসানোর? কয়টা বন্ধু থাকবে? দুইটা বন্ধু তো বসে গেছে। কয়টা বন্ধু থাকবে? 3 জন। তাহলে এই, আর তো নাই সিট, তো আর নাই, এই তো শেষ, 5 4 3। ঠিক আছে, তো তাহলে আমার ধরুন ডি আর ই বন্ধু ফাঁকা থাকে। তো এখন যেহেতু আমি এবিসি কে বসাইছি, ডি ডি আর ই বন্ধু ফাঁকা আছে। ধরুন ডি আর ই আর সি কে বসালে এ আর বি ফাঁকা থাকে। তোমার, তো আচ্ছা ওগুলা বাদ দিই। এখন তোমার কাছে বলছে টোটাল উপায় বের করো। তাহলে তোমার প্রথম সিটে বসানোর জন্য উপায় আছে 5, দ্বিতীয় সিটে বসানোর জন্য উপায় হচ্ছে 4, তৃতীয় সিটে বসানোর জন্য উপায় হচ্ছে 3। তাহলে টোটাল উপায় কত হবে? মানে আগেরটার মতো টোটাল উপায় কত হবে বলো তো? কিভাবে বের করবো? আচ্ছা বলো তো, টোটাল উপায়টা কিভাবে বের করবো এর আগেরটার মতোই? গুণ করে। হ্যাঁ সাইড আসবে, অত কিছু বলতেছি না। হ্যাঁ 5 4 করি 60, 5 × 4 × 3। তো এখন এটা আমি সাইড লিখতেই পারি, সমস্যা নেই, কিন্তু আমি আসলে একটা প্রতিপাদন করার চেষ্টা করতেছি তো। আমরা ফ্যাক্টোরিয়াল দিয়ে এসব কিছু করতে চাচ্ছি। এখন ফ্যাক্টোরিয়াল হতে গেলে আমাদের আরো দুইটা জিনিস লাগে, 2 আর 1। 5 এর ফ্যাক্টোরিয়াল ধরে নেবো, বানাতে যাচ্ছি। তো এখন আমরা ধরে নেবো এখানে 2 আর 1 নিয়ে নিই। এখন এই 2 আর 1 যদি নিলে এক্সট্রা, তাহলে এখানে ওটা কি ভাগ করে দিতে হবে 2 আর 1 কে। তো উপরে যেটা থাকতেছে আমাদের 5 ফ্যাক্টোরিয়াল, আর নিচে কি থাকতেছে? 2 ফ্যাক্টোরিয়াল। এখন আমাদের অঙ্কটা শুরু হয়েছিল এইভাবে, যে 5 জন আছে, 5 জনকে 3টা সিটে কয় ভাবে বসাইতে পারে। মানে তোমার কাছে মাথায় আছে 5, মানে অঙ্ক থেকে তুমি যেটা পাচ্ছ একটা 5 আর একটা 3, দুইটা দুইটা জিনিস। তোমার উত্তরটাও এই 5 আর 3 দিয়ে বের করলে ভালো। তাহলে আমরা কি করব? 5 ফ্যাক্টোরিয়াল আর 3 ফ্যাক্টোরিয়াল কে লিখছি 3 মাইনাস, সরি, কি লিখতে পারি? 5 - 3 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, তাহলে এইটা আমাদের উত্তর। তাহলে আমাকে যদি বলে n সংখ্যক, মানে n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস হবে অবস্থায়, n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিসকে, জিনিসকে যদি আর, কি বলে, n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিসকে যদি, কি বলতে পারবে তাছাড়া কি হবে? আর আর সংখ্যক, n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিসকে আর সংখ্যক, এভাবে বললাম। বইয়ে অবশ্য একটু জিনিসটা এইভাবে লেখা আছে, বইটা লিখে, বই যেটা আছে। ঠিক আছে, যে বইয়ে এটা দেওয়া আছে এটাই পড়তে পারো। স্টেপ দেখা কি যাচ্ছে? আচ্ছা এইটা দেখা দেখা যাচ্ছে ওতে বুঝছে যে n সংখ্যক বিভিন্ন জিনিস থেকে প্রতিবার r সংখ্যক জিনিস নিয়ে যত প্রকার বিন্যাস করা যায় তার সংখ্যা নির্ণয় করতে হবে। মানে এটাই আর কি আমাদের উত্তর, মানে n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস আছে, প্রতিবার তুমি r সংখ্যক জিনিস নিয়ে যত প্রকার বিন্যাস তুমি করতে পারবে, এটা বলছে। তাহলে এটা হচ্ছে কত হবে? তাহলে এটা যদি বের করতে পারো, এই যে জিনিসটা তুমি করলা, এই 5 ফ্যাক্টোরিয়াল ভাগ 5 - 3 ফ্যাক্টোরিয়াল, তাহলে যদি ওইটা বলতো n সংখ্যক দিয়ে তোমাকে আর বলতো, মানে ধরুন ব্যাপারটা এইভাবে, ওরা তো একটু কঠিন ভাষায় বলছে, আমরা এইভাবে চিন্তা করি যে ধরুন n সংখ্যক মানুষ আছে আর r সংখ্যক সিট আছে। তাহলে n সংখ্যক মানুষকে r সংখ্যক সিটে তুমি কয় ভাবে বসাইতে পারো, এইভাবে চিন্তা করো, তাইলে হচ্ছে।
তাহলে সেটা কয়ভাবে হবে? এটা সূত্র অনুযায়ী আমি কি লিখতে পারি? n ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, সূত্রটা দেখো এটাই আছে। তাহলে এইটা আমাদের বেসিক ফর্মুলা 2, n ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এখন এইটাকে আমরা বলতে পারি, মানে এটাকে সুন্দরভাবে বলে n p r, npr, আচ্ছা npr। এই npr মানে ওই যে বাম পাশে যেটা লিখছি n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, npr। ঠিক আছে, তাহলে তোমাকে যদি এবার থেকে বলে কেউ যে এইভাবে বলছে যে n সংখ্যক মানুষ আছে আর সংখ্যক সিট আছে, তো এরকম কিছু একটা বললো, দিয়ে বললো যে এটার উপায় সংখ্যা কি হবে, তুমি বলবা npr। npr মানে কি? n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এইটা হচ্ছে আমাদের দ্বিতীয় ফর্মুলা। প্রথম ফর্মুলাটা কি ছিল? n ফ্যাক্টোরিয়াল। আর দ্বিতীয় ফর্মুলা কি আসছে? npr। npr মানে n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, তাহলে যে আমাদের যে কি বলে প্রথম অঙ্কটা কিন্তু আমি এই সূত্র দিয়ে বের করতে পারি। এটা আমরা মানে সাময়িকভাবেই বলতে পারি যে এটার সাথে সবার জন্য থাকবে। তো এনপিআরটা তুমি ক্যালকুলেটরে দেখো, যে তোমার কাছে ক্যালকুলেটর থাকলে তুমি দেখবে যে ক্যালকুলেটর একটা অপশন আছে, ওখানে পি নামে একটা অপশন দেখতে পাবা, কম্বিনেশন। ক্যালকুলেটরে এই জিনিসটা তুমি করতে পারো, এনপিআর এটা ভ্যালু বের করতে পারো ক্যালকুলেটর। দেখবে যে তোমার ওই যে ক্যালকুলেটরের যে ক্রস চিহ্নটা আছে, মানে গুণন চিহ্ন, ওখানে তুমি যদি শিফট চেপে তাহলে পিটা চলে আসবে। এটা ক্যালকুলেটরও করা যায়। ওকে, এখন তুমি দেখো আমাদের ফর্মুলাটা কি পাইলাম? এন পি আর, এটা মানে কি? এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস ফ্যাক্টোরিয়াল। এখন যদি আমাদের ওই যে অঙ্কটা, শুরুর যে অঙ্কটা ছিল, ওখানে কি ছিল? আমাদের ধরে নাও এন সংখ্যক মানুষ ছিল, আমাদের সিটা ছিল এন সংখ্যক, একদম শুরুতে বেড়েছে যে 5 জন আছে, 5 জনকে আমি 5টা সিটে বসাই। তাহলে এখানে কি হবে? এন পি এন। তাহলে এন পি এন ইকুয়াল টু কত আসছে? এন ফ্যাক্টোরিয়াল এন মাইনাস এন ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এই এন পি এন টাকে আমরা এখন, আচ্ছা আমরা থাক এন পি এন ই লিখি। এন ফ্যাক্টোরিয়াল লিখলাম, এন মাইনাস এন এটা কি? জিরো ফ্যাক্টোরিয়াল। জিরো ফ্যাক্টোরিয়াল ভ্যালু একটু আগে আমি লিখে আসলাম 1, তাহলে এটা কত আসছে? এন। তাহলে এন পি এন এর ভ্যালু আসবে এন ফ্যাক্টোরিয়াল, যেটা এর আগেরটাতে আমরা ডিরেক্ট বললাম যে এন ফ্যাক্টোরিয়াল হবে উত্তর। আমরা এই সূত্র দিয়েও বলতে পারি যে উত্তর হবে এন ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, মানে এটা ফর্মুলা 2 থেকে ফর্মুলা 1 এ চলে আসলাম। ওকে, ঠিক আছে, এরপর তাহলে আমরা একটা অঙ্ক করি। ধরুন ডটার যে শব্দটা আছে, এই শব্দতে কোনো অক্ষরের তো রিপিট নেই, সবগুলা কিন্তু আলাদা আলাদা, এবং কোনোটাই রিপিট নেই। টি এ ইউ ভি এস টি আর কোনোটা কিন্তু রিপিট নেই, মানে এটা হচ্ছে আমরা যেই সিচুয়েশনে পড়তেছি, যে এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস সেটার মধ্যে পড়তেছি। যদি এখানে একটা রিপিট থাকতো তাহলে এটা আমি আপাতত করতে পারতাম না, আপাতত যে জ্ঞান আছে। আর যদি রিপিট থাকতো তাও করতে পারতাম না। ওটা তাহলে আমরা যেই যেটা পড়ে আসলাম আর কি, ওইটা দিয়ে আসি ডটার। আমি বলছি যে এই ডটার শব্দটাকে ভিন্ন ভিন্ন আহ উপায়ে আমি যদি সাজাই, তাহলে কয়ভাবে সাজাইতে পারি? মানে উত্তরটা হচ্ছে, মানে প্রশ্নটা হচ্ছে কয়ভাবে সাজাইতে পারি? এটা ধরে নাও। তাহলে উত্তরটা কি হবে একটা তাড়াতাড়ি বলো তো, বের করে দেখো, আবার আসি অ্যান্সারটা কি হবে। প্রশ্ন কি বুঝছো? ডটার শব্দটার অক্ষরগুলোকে আমি ভিন্ন ভিন্ন ভাবে সাজাবো, কত ভাবে সাজাইতে পারি? তাহলে উত্তরটা কি হবে? টোটাল উপায় কি হবে? আগে লিখি। তো অক্ষর আছে কয়টা এখানে? মানে তোমার এন এর ভ্যালু কত এখানে? অক্ষর সংখ্যা 8টা। তাহলে আমরা কি বলছি যে তোমার কাছে যদি ভিন্ন ভিন্ন জিনিস থাকে, তোমাকে ওই অত সংখ্যক উপায় সাজাইতে বলতে, ডটার শব্দটাকে আমি অত ভাবে সাজাইতে বলছি, তাহলে তোমার উপায় কতটা হবে? টোটাল ওয়ে কত হবে? 1 ফ্যাক্টোরিয়াল। আইসা বুঝছো কিনা বলো? হুম। অথবা আমরা এইটাও তো ব্যবহার করতে পারতাম, 8 পি 8, এনপিএন।
8p8 দিলে, আচ্ছা যাই হোক যেটা আসে আর কি। কত? 26। আচ্ছা হলো 8p8, এটাই উত্তর। ওকে, তারপরের অঙ্কটা কি বলছে, যে পরের যে কেসটা আসলে করছি সেটা দিয়ে, যে ডটার এটাকে তুমি কি করবা, এর পারছো কি কত ভাবে সাজানো যায় আর কি। মানে এবার তোমার যে ডটার শব্দটাতে অক্ষর সংখ্যা কিন্তু কত ছিল, আমি একটু বলে দিই তারপর তোমরা একটু পড়ার চেষ্টা করো। ডটার শব্দটাতে অক্ষর সংখ্যা ছিল 8টা। তো এবার তোমাকে শুধু 4টা অক্ষর নিতে বলছি, যে তুমি যে কোনো 4টা অক্ষর নিতে পারবা। ওই 4টা অক্ষর নিয়ে তোমাকে ওই 4টা অক্ষরকে কয়ভাবে তুমি সাজাতে, বুঝাইতে পারছি কি? মানে ধরে নাও ডটার শব্দটাতে আছে কতজন, 8জন, 8জন অক্ষর আছে। তো 8জন অক্ষরকে আমি 4টা সিটে বসাবো, 4টা অক্ষর নিতে বলছে না, তার মানে 4টা সিট। 4টা সিটে কত ভাবে আমি বসাইতে পারবো, কোনটা ভাবে, ওইভাবে চিন্তা করতে পারবো। এর উত্তরটা কি হবে বলো? হ্যাঁ, 84 হবে। রাইসা, তুমি কি বুঝতে পারছো উপায় কতগুলা হবে? 884 মানে কি হয়েছে, তোমার অক্ষর কি 8টা আছে না, তো তুমি একটু এবার শুধু 4টা নিতে বলছো। 4টা নেওয়া মানে কি, তোমার এখানে কাছে, তোমার কাছে অপশনই আছে তোমার 4টা, তোমাকে 4 ভাবে সাজাতে হবে। 4টা অক্ষর নেওয়া মানে কি, তোমার সিট হয়ে গেছে 4টা। তুমি আর কি এখানে দুটোর মতো 8জনকে তুমি 4টা সিটে কেউ এভাবে নিতে পারো। কি রকম, আমরা যেটা পড়লাম একটু আগে, ঠিক আছে। এই, আচ্ছা এবার তাহলে একটা উল্টা অঙ্ক করবো। উল্টা অঙ্ক হলো যে কতগুলি অক্ষর বিশিষ্ট একটি শব্দের সবগুলি অক্ষরকে নিয়ে সবগুলি অক্ষরকে নিয়ে 120 উপায়ে সাজানো যায়। বোঝানো যায়, শব্দটিতে মোট কতগুলি অক্ষর ছিল আর কি। এটা আমাদের প্রশ্ন, ঠিক আছে। মানে কতগুলো অক্ষর বিশিষ্ট, মানে একটা শব্দ আছে যেটাতে কিছু সংখ্যক অক্ষর আছে, ওই অক্ষরগুলো দিয়ে আমি দেখছি যে ওই শব্দের প্রত্যেকটা অক্ষরকে আমি যদি কাজে লাগাই তাহলে 120টা উপায় আমি ওই অক্ষরটাকে, ওই শব্দটাকে সাজাইতে পারি এলোমেলো করে, অক্ষরগুলো এলোমেলো। শব্দটাতে আমি কতগুলি অক্ষর ছিল এটা বের করি। তাহলে এখন এটা কি হবে, উত্তর বলো কি হয়ে যাবে, কি হবে? 5টা, ঠিক আছে। তাহলে আমরা কি করতে, উল্টা কাজ করি, ধরে ধরে নিই আগে, ধরে নিই যে n সংখ্যক ছিল, n সংখ্যক অক্ষর ছিল, অক্ষর ছিল। n সংখ্যক অক্ষর থাকলে আমরা এই n সংখ্যক অঙ্কটাকে বলতে সবগুলো অক্ষর ব্যবহার করছি, তার মানে কি npn, এটা ইকুয়াল টু কত, 120। npn মানে কি বলছি, n ফ্যাক্টোরিয়াল একটু আগে পড়লাম, npn মানে n ফ্যাক্টোরিয়াল 120। এখন আমরা কি বলতে পারি, n ফ্যাক্টোরিয়াল n 120, n এর জন্য কত হলে 120, বুঝলেন, n এর জন্য 5 হলে কি হবে, 120 হয়।
তো 5 এর ফ্যাক্টরিয়াল 6, তাহলে n এর সংখ্যা হচ্ছে 5। ঠিক আছে, ওকে। এরপরে আমরা যেটা করতে পারি, যে ধরে নাও এবার আমার ফর্মুলা, বেসিক ফর্মুলা হচ্ছে 3। এটা বলবো, এটা কি বলতেছে? এটা বলতেছে যে এবার তোমার যে অক্ষরগুলো আমরা চিন্তা করলাম যে n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস, এই কথাটা বলছে n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস হইতে হবে, সবগুলা আলাদা আলাদা হইতে হবে। এখন ধরুন আমরা রিপিট করব, মানে রিপিট না, রিপিট করে আসতেছি। এখন আমরা কি করব, যে ধরে নিচ্ছি যে একটা অঙ্কই বা একটা সংখ্যায় দুইবার আছে, মানে এরকম আর কি। ধরে নাও যে আগে যখন এ, বি আর সি ছিল, এ বি সি ছিল, তখন তিনটা আলাদা আলাদা, এ বি সি তিনটা আলাদা। তো ধরে নাও এবার তোমাকে বলছে এ বি বি, এই জিনিসটাকে কয়ভাবে সাজানো যাইতে পারে। ঠিক আছে, মানে এখানে তাহলে কি হয়েছে, এই বি যে অক্ষরটা আছে সেটা রিপিট হয়েছে, বি অক্ষরটা কি হয়েছে, রিপিট হয়েছে। তো এইবার আমার মানে অঙ্কের চাইতেছে এটা কি, যে অঙ্ক চাইতেছে যে এই ইয়াটার, শব্দটার কম্বিনেশন, সরি পারমিউটেশন বা বিন্যাস বের করা। ঠিক আছে, তাহলে আমাদের উদ্দেশ্য এবার এটা, যে যে কেউ একটা রিপিট হবে, মানে ধরুন এ হলো, বি হলো, সি হলো, যে কোনো একটা কিছু রিপিট যদি হয় তাহলে কি হতে পারে। তাহলে ধরুন এ বি সি তিনটা আলাদা আছে, তিনটা আলাদা হলে আমরা কত ভাবে সাজাতে পারি, এ বি সি এটা একটা উপায়, এ সি ডি এটা একটা উপায়, তারপর কি বি এ সি এটা একটা উপায়, তারপর বি সি এ এটা একটা উপায়, সি এ বি একটা উপায়, সি বি এ এটা একটা উপায়, তাই না? এগুলো এক একটা উপায়। তো এখন আমরা যদি কি করে দিই, এ বি আর বি করে দিই, মানে তোমার এ বি সি থেকে এ বি বি, এটা যদি আমি ম্যানুয়ালি করি আর কি, ম্যানুয়ালি করবো যে এটা করে করে করে, তাহলে কি করতে পারি, এই বাম পাশে যেখানে যেখানে সি আছে, সি এর বদলে তো বি হয়েছে না, সি সি এর বদলে এখানে বি লিখে দিলে তো ওর সবগুলো অপশন চলে আসছে, তাই তো? তাহলে দেখো কি কি হবে, এ বি, সি এর জায়গায় বি, কারণ এই যে দেখো এখানে সি এর জায়গায় বি, তাহলে এগুলো তো সি এর জায়গায় বি করে দিলে আমি ওই এর কম্বিনেশন গুলো পাই যাচ্ছি। তাহলে এ বি বি, তাহলে এখানে আসবে এ বি বি, হচ্ছে কি বি এ বি, হচ্ছে বি বি এ, তারপর হচ্ছে বি এ বি, বি এ বি, বি বি এ। ঠিক আছে, যেখানে যেখানে সি ছিল ওখানে ওখানে আমি কি করছি, বি বসাই দিচ্ছি, এই যে বি। ঠিক আছে, এখন তাহলে এই পাশে কয়টা মানে কি বলবো, উপায় হলো কয়টা নাকি, পাশে কয়টা হবে বলো তো, ছয়টা হবে? ছয়টা কিন্তু হবে না, কারণ এই দুইটা সেমই তো, সেম। তারপর কি, এই দুইটা সেম, তারপর দেখো এই দুইটা সেম, এগুলো কি আলাদা, একই তো? তার মানে কি আমাদের মানে উভয় সংখ্যা কমে গেছে এবার। তাহলে টোটাল উভয় সংখ্যা এখানে এক, এটা হচ্ছে দুই, এটা হচ্ছে পাঁচ, এভাবে বের করছি। তাহলে এখানে কয়টা উপায় হলো, শুধু তিনটা। আর এখানে কয়টা ছিল, ছয়টা। তাহলে উপায় সংখ্যা কমে গেছে, একটা অঙ্ক রিপিট হওয়াতে কি হয়েছে, এটা একটা কমে গেছে। এখন আমরা এইটাকে একটা সাধারণ ইয়াতে প্রকাশ করতে চাচ্ছি আর কি, জিনিসটা আসলে ধরুন এইভাবে তো আমি প্রতিবার করতে পারবো না, এইভাবে করলে তো জিনিসটা খারাপ হয়ে যাবে। আমি চাচ্ছি যে আমি এটা একটা ফর্মুলা বিপ্লব করবো, যেটা দিয়ে আমি আসলে এটা বের করে দিবো যে এবিবি আছে, তাহলে আমি আনসার করছি। এবিসি হলে 6 আসে, এবিসি হলে আমি কোন ফর্মুলা ব্যবহার করতাম, ওয়ান ফ্যাক্টরিয়াল, তাই না? থ্রি ফ্যাক্টরিয়াল হলো হচ্ছে 6, এটা দিয়ে করতাম। এখন এইটার জন্য একটা ফর্মুলা বের করতে যাচ্ছি। ঠিক আছে, বুঝছো এই পর্যন্ত? অর্ণব, ওকে, তাহলে আমরা এটা কিভাবে করতে পারি,
এটা করতে গেলে আমরা এটা দেখতে পারি যে হয়ে গেল তিন দুই। তাহলে এটা এবার করো, এবার চিন্তা করো যে যখন একটা অক্ষর রিপিট হলো, মানে বি বি হলো, ঠিক আছে, মানে রিপিটের সংখ্যা কত, এক, মানে বি বি, তখন কি হলো, দুইটা করে বিন্যাস একটা বিন্যাসে পরিণত হলো, মানে এখানে এই দুইটা বিন্যাস মার্ক হয়ে কি হচ্ছে, একটা বিন্যাসে পরিণত হয়েছে, তাই না? এই যে এখানে দুইটা বিন্যাস মার্চ হয়ে একটা বিন্যাসে পরিণত হয়েছে। তার মানে এটা হচ্ছে যে দুইটা অক্ষর যখন রিপিট হচ্ছে, মানে বি আর বি একটাই যখন রিপিট হলো, রিপিটের সংখ্যা এক, বা বি বি আসতেছে, তখন কি হবে, তখন দুইটা বিন্যাস মিলে একটা বিন্যাস তৈরি হচ্ছে। এখানে এটা লিখলাম যে দুইটি বিন্যাস মিলে একটা বিন্যাস। একটি বিন্যাস বানাতে হবে। ঠিক আছে, তো দুইটি বিন্যাস মিলে একটা বিন্যাসে বানাতে, এটা আমরা দেখলাম। যখন কি হয়েছে, যে একটা রিপিট হয়েছে। ওকে, তো মানে দুইটা বিন্যাস এটা গেল। এখন এরপরে কি বলছে, এরপরে ধরে নাও আমরা এটা এখনো করিনি, এটা আমি এইভাবে বলি, আমরা যদি এরকম করতাম আর কি, এ, আমাদের এমনি এ বি সি ডি এভাবে থাকতো, মানে চারটা অক্ষর নিচে, চারটা। এখন হ্যাঁ বলো। n ফ্যাক্টর বাই n মাইনাস, এখানে এখানে তো ওটা অপশন আসতেছে না, এখানে তো তোমাকে আমি তিনজনটাকেই ব্যবহার করতে হচ্ছে। দেখো এখানে তোমার সিট সংখ্যা তিনটায়, তিনজনকেই তুমি নিবে, এখানে তিনজনকেই নিবে, এ বি বি বসাবো। হচ্ছে ওইটা কখন আসে, যখন তোমার ইয়াটা কম, তোমার তোমার মেইন যতগুলো দিছে তার চেয়ে তোমার সিট কম আছে, তখন তুমি এনপিআর ওটা ইউজ করবা, বা যেটা এখানে তো এনপিআর আমি ব্যবহার করবো না, এখানে তো এনপিএন ই ব্যবহার করবো, কিন্তু কি হচ্ছে কি ওইটা ব্যবহার করলে ভুল আসবে, এনপিএন ব্যবহার করলে কি হচ্ছে, ছয় আসছে, এখানে তো ছয়টা হয়নি। তার মানে এখানে কিছু আমাকে নতুন কিছু ডেভেলপ করতে হবে, নাহলে তো সমস্যা, বুঝতে পারছো কি? এনপিআর তো এখানে ইউজ করবো, কারণ এখানে তো ওই সূত্র দিয়ে যদি আগাইতাম, তাহলে আমি এখানে লিখতাম এনপিএন সংখ্যা হচ্ছে তিনটা এবিবি, আর হচ্ছে আমি কজন এবিবি কেই নিজেদের মধ্যে শাফল করবো, তাহলে আমার সিটা হচ্ছে এন, তাহলে এনপিএন হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল। তো এখানে এটা ভুল আসবে, দেখো ভুল তো আসতেছে, কারণ দুইটা বিন্যাস মিলে একটা, তাহলে এখানে উপায় হচ্ছে তিন, আমার এনপিএন করে আসবে ছয়, তো এটা আসবে না, এখন ওটা আমাকে বের করতে হবে, ওইটাই আমি বের করতেছি। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। ধরুন এবার তিনটা রিপিট করলাম, মানে অক্ষর যে বিটা আছে ওটা তিনবার রিপিট হবে, ঠিক আছে, তিনবার যদি রিপিট হয়, এমনি নর্মালি আমাদের ইয়া এই যে এটা যদি থাকে, তাহলে এখানে কম্বিনেশন কত হইতে পারে, ফোর ফ্যাক্টোরিয়াল, তাই না? মানে কম্বিনেশন কেন বলতেছি, মানে উপায় কত হইতে পারে, ফোর ফ্যাক্টোরিয়াল, ফোর ফ্যাক্টোরিয়াল ভ্যালু কত, 24। ওকে, এখন আছে কয়টা, এখন আমি কি করছি, একটাকে রিপিট করছি তিনবার, ঠিক না, মানে এখানে একটাই রিপিট হচ্ছে তিনবার। এখন দেখবা যে এখানে যেটা হবে, যে এখানকার যে উপায় সংখ্যা আসবে সেটা আসবে চারটা, আর একটা উপায় সংখ্যা কত, 24টা আছে, এখানে উপায় সংখ্যা আসবে চারটা, করে দেখা লাগবে না, কিন্তু শুনে না, চারটা আসবে। এখানে যেটা হবে, এখানে ছয়টি করে বিন্যাস একটিতে, হ্যাঁ বলো বলো। ওইটাতে ছয় আসে, হ্যাঁ হ্যাঁ, ছয় ছয়, ছয় ছয়, ঠিক ঠিক, ছয়টি আসবে, হ্যাঁ ছয়টি আসবে। হুম, তাহলে হুম, ছয় কি আসবে রে, তিন, কিন্তু
দাঁড়াও একটু দেখি, 2 করে দিতে হয়, 3, না 4ই আসবে, হ্যাঁ 4ই আসবে, কারণ এটা, না না, এটা সূত্র হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ভাগ, এখানেই আমরা এই সূত্রটা পড়বো, একটু ধৈর্য ধরো। n ফ্যাক্টোরিয়াল ভাগ যতগুলো রিপিট হয়েছে, এখানে b কয়বার রিপিট হয়েছে, 3বার না, 3 ফ্যাক্টোরিয়াল, মানে সরি, এখানে টোটাল কয়টা আছে অক্ষর, 4টা, 4 ফ্যাক্টোরিয়াল ভাগ এখানে রিপিট হয়েছে এই অক্ষরটা কয়টা, 3বার, তাহলে এটা হবে 3 ফ্যাক্টোরিয়াল। এটা দিয়ে আমরা অঙ্কটা করবো, বুঝছো? তাহলে সেই হিসাবে 4ই আসছে, 4ই আসার কথা, জিনিসটা দেখো। হ্যাঁ, একটু জিনিসটা আমরা বোঝার চেষ্টা করতেছি, ওটা বুঝি আর কি। মানে এখানে যেটা হবে, এ বি সি ডি যদি 4টায় ভিন্ন ভিন্ন আসতো, তাহলে 4 ফ্যাক্টোরিয়াল 24টা উপায় হইতো। কিন্তু এই যখন একটাই 3বার রিপিট হয়েছে, তখন উপায় হবে 4। তখন যেটা হয়, দেখো 24টা উপায় আছে, ঠিক আছে, যখন ইন্ডিভিজুয়ালি ছিল, তখন যেটা হবে ওই 24টা উপায়ের মধ্যে 6টা 6টা করে উপায় সেম হয়ে যাবে। এই যে 3টা রিপিট হয়েছে না, এই জন্য ওই 6টা উপায়গুলো সেমই হয়ে যাবে, একটাতে পরিণত হবে। এটাতে যেরকম দেখছ যে 2টা উপায় একটাতে পরিণত হচ্ছে, তাই না, এই 2টা উপায় একটাতে পরিণত হয়েছে, ঠিক ওইটাতে ওই বিটা রিপিট হওয়ার কারণে 6টা করে উপায় একটা উপায় পরিণত হবে। ওকে, তাহলে 6টা করে বিন্যাস একটিতে পরিণত হবে। তাহলে আমরা এখান থেকে একটা যেটা জিনিস দেখতে পারতেছি, সেটা হচ্ছে যখন তোমার রিপিটের সংখ্যা 2, অর্থাৎ যখন রিপিট মানে বি আসে 2বার, তখন তোমার কি হচ্ছে, তোমার 2টা বিন্যাস মিললে একটা পরিণত হচ্ছে, তখন 2টা বিন্যাস মিললে একটাতে পরিণত হচ্ছে, এটা 2 নাম্বার। যখন রিপিটের সংখ্যা 3, তখন কয়টা বিন্যাস মিললে একটা পরিণত হচ্ছে, এটা হচ্ছে 6। ঠিক আছে, এটুকু কি ক্লিয়ার? যখন রিপিট হচ্ছে 2, ধরুন বি রিপিট হয়েছে প্রথমটাতে 2বার, তখন কয়টা বিন্যাস মিললে একটা বিন্যাসে পরিণত হয়েছে, 2টা। আর যখন রিপিট হয়েছে 3, মানে বি এর ভ্যালু 3বার রিপিট হয়েছে, তখন কয়টা বিন্যাস মিললে রিপিট হয়েছে, সরি কয়টা বিন্যাস মিললে একটা বিন্যাসে পরিণত হয়েছে, 6টা। এটুকু কি ক্লিয়ার হয়েছে? 2 থেকে 2 আর 3 থেকে 6 দিয়ে লিখছি। বুঝছো কি না বলো? মানে এটা হচ্ছে, আমি একটু বলি, যে 2টা বিন্যাস, মানে কি বলে, যখন তুমি বি নিছো 2বার, মানে এ বি বি, তখন 2টা মিলে একটা বানাতে হয়েছে, এটা বুঝাচ্ছে। যখন বি নিছে 3বার, তখন 3টা নেওয়াতে তোমার কয়টা হয়েছে, 6টা বিন্যাস একটাতে বানাতে হয়েছে, এটা বোঝাচ্ছে। ঠিক আছে, পরবর্তীতে এগুলো মনে রাখার দরকার নেই, পরবর্তীতে সূত্র আমি ডিরেক্ট সূত্র দিয়ে দেবো, এটা মনে রাখলেই হবে। আমরা যত এটা বুঝতে পারি, অর্থাৎ বি 2বার হলে 2টা বিন্যাস একটাতে পরিণত হচ্ছে, আর বি 3বার হলে 3টা বিন্যাস, বি 3 হলে 6টা বিন্যাস একটাতে পরিণত হচ্ছে, মানে এই কেস। বুঝতে কিনা? Okay. তাহলে এই 2টাকে আমরা কিন্তু 2 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি, আর এই 6টাকে লিখতে পারি 3 ফ্যাক্টোরিয়াল। বলো দেখা যায় কিনা? দেখা যায়। 6কে আমরা 3 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি, আর 2কে আমরা 2 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। ওইখান থেকে দেখো, 2টা করে বিন্যাস একটা বিন্যাস পরিণত হয়, 2টি বিন্যাস একটি বিন্যাসে পরিণত হয়, আমরা এটা লিখতে পারি √2। কি লেখা যায়,
এই রুট রুট আর ইয়া ফ্যাক্টরে মিলাইতেছে, সরি। আমরা এখানে কিছু অ্যানালজি খাটাবো, অ্যানালজি খাটাই এই জিনিসটা করবো। এক থেকে এক এক থেকে ওয়ান বাই টু টি, যদি তুমি চিহ্ন দেখতে পারো। উম, হ্যাঁ, ঠিক আছে। ঠিক ঠিক আছে। তো এইখানে এই যে এই পার্টটুকু আছে, এই পার্টটুকু একটু বুঝো, এখানে আমি কি কি বলার চেষ্টা করছি। Ready? হ্যাঁ, তো এই দুইটাকে আমি রুট, সরি, এই দুইটাকে আমি টু ফ্যাক্টোরিয়াল লিখতে পারি, সমস্যা নাই তো। টু ফ্যাক্টোরিয়ালের ভ্যালু কত? 2 into 1। তো এই 2 ফ্যাক্টোরিয়াল যখন, এটার ভ্যালু হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, তখন বিন্যাস মিলে কয়টা, এত বিন্যাস মিলে কয়টা বিন্যাস হচ্ছে? এক। ধরুন এটা যদি এক এক ফ্যাক্টোরিয়াল ধরি, মানে সেটা সেক্ষেত্রে কত হবে? মানে একটি বিন্যাস ধরি, তো সেক্ষেত্রে হবে 1/টু, এতটি। এখন এখানে আমি দেবো 3 নিলাম কেন, সরি ফ্যাক্টোরিয়াল 3 নিলাম কেন একটু পরে বলতেছি। ফ্যাক্টোরিয়াল 3 নিলে কত হবে? ফ্যাক্টোরিয়াল 3/টু, এতটি বিন্যাস। ঠিক আছে? তো এখানে যেটা তোমাকে এভাবে চিন্তা করতে হবে, যে তোমার যখন অক্ষর সংখ্যা, এখানে এভাবে চিন্তা করবা যে অক্ষর সংখ্যা যখন a b b, এখানে আসলে অক্ষর সংখ্যা কয়টা? 3। তো এই অক্ষর সংখ্যা যদি হয় দুইটা, a b b, তাহলে তখন যেটা হয় যে তোমার দুইটা বিন্যাস হলে একটা বিন্যাসে পরিণত হয়। অর্থাৎ a b, কি বলে, হ্যাঁ, এবার চিন্তা করো যে তোমার n এর ভ্যালু হয় যদি 2, তাহলে তোমার বিন্যাস সংখ্যা হবে 1। আর n এর ভ্যালু যদি হয় 3, তাহলে সেক্ষেত্রে বিন্যাস সংখ্যা হবে ফ্যাক্টরিয়াল 3 সাব ফ্যাক্টরিয়াল 2। এটাই হচ্ছে আমাদের কি বলে উত্তর। যে যদি রিপিট হয় তাহলে সেক্ষেত্রে আমরা এই হিসাবে মানে অ্যান্সার করবো। অর্থাৎ তোমার যদি n সংখ্যক সংখ্যা থাকে এবং রিপিটের সংখ্যা যদি হয় তোমার কোনো একটা অক্ষরের আর, সেক্ষেত্রে তোমার এই যে উত্তরটা যেটা আসবে ওটা হবে n ফ্যাক্টরিয়াল আর আর এইটা আর কি আমাদের সিম্পল হিসাব। ঠিক আছে? এখন যদি এরকম হয় যে একটা অক্ষর, একাধিক অক্ষর রিপিট আছে, তখন যেটা হয় নিচে এগুলো আবার গুণ হয়ে যায়। আর ফ্যাক্টোরিয়াল, এই নিচে যদি ধরুন আরেকটা অক্ষর p বার রিপিট করা আছে, তাহলে এটা হবে p ফ্যাক্টোরিয়াল, এরকম আর কি। মানে মোদ্দা কথা যেটা দাঁড়াবে সেটা হচ্ছে, তোমার যদি n সংখ্যক সংখ্যা থাকে এবং সেটা যদি সেই n সংখ্যক সংখ্যার মধ্যে যদি কোনো একটা সংখ্যা রিপিট থাকে, তাহলে যেটা করতে হবে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই ও কতবার রিপিট আছে সেটা দিয়ে, সেটার ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতে হবে। মানে এরকম আর কি। আগে প্রথমে এটা করো, ধরে নাও এটাই আছে, কোনটা দিব? আহ তোমার একটা অক্ষর যেটাতে দুইবার রিপিট আছে, যেমন ধরে নাও বুক, এটা একটা শব্দ তাই না? এখন তোমাকে বলছি এটা কত ভাবে সাজানো যেতে পারে এই শব্দটা, পিও কে। তাহলে তুমি এর আগের বার যেটা উত্তর করতে হবে, এটা হচ্ছে 4 ফ্যাক্টরিয়াল, কারণ 4টা অক্ষর আছে। কিন্তু এবার অক্ষরটা, এবার তোমার চেঞ্জ করতে হবে, কারণ এখানে ও যে দুইবার রিপিট আছে না, এই জন্য তোমাকে এখানে যেটা করতে হবে, ও যতবার রিপিট আছে ওর এই ভ্যালুটা দিয়ে ভাগ করে দিতে হবে, 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ। বুঝতে পারছো কি? এটা হবে তোমার প্রথম অ্যান্সার। বুঝতে পারছো? তাহলে ধরুন যদি এখন রিপিটের সংখ্যা বেশি হয়ে যায়, অনেক বেশি হয়ে যায়, তাহলে এটা তাহলে কি হবে? ধরুন এইভাবে আছে এ এ এ, বি বি, সি সি, ডি ই, এ, ধরুন হয়ে গেছে। তো এক্ষেত্রে আমি বলছি যে এই যে শব্দটা আছে এটাকে কত ভাবে তুমি সাজাতে পারো। তুমি প্রথমে এখানে গুনবা টোটাল কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11। ঠিক আছে, মানে 11টা সিটে তোমাকে এদেরকে সাজাইতে হবে। তো এখানে 11 ফ্যাক্টরিয়াল হবে না, এখানে কি করতে হবে বলবি?
এই যে এ আছে কয়বার? 3 বার না? 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। তারপর বি আছে কয়বার? 3 বার না? একটা 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। এর নিচে এগুলো গুণ হয়। সি আসছে কয়বার? 2 বার। তাহলে এখানে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। আর কি রিপিট আছে? আর রিপিট। তাহলে এটাই তোমার আছে। ঠিক আছে? মানে আলটিমেট আমাদের এই যে ফর্মুলাটা সেটা আসতেছে এন ফ্যাক্টোরিয়াল ভাগ পি ফ্যাক্টোরিয়াল ইন্টু আর ফ্যাক্টোরিয়াল ইন্টু আরো যদি কিছু থাকে, মানে যতগুলো রিপিট হবে সেগুলো ভাগ করে দিতে হবে, তাহলে আমরা অ্যান্সারটা পাই। ঠিক আছে, বুঝছো? আচ্ছা এই যে হ্যাঁ, এটা আসলে পুরোটা এখানে আসছে। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের এই ফর্মুলাটা যেটা আমি বলতেছি। n সংখ্যক জিনিসের p সংখ্যক জিনিস এক প্রকার, এক প্রকার মানে ওটা রিপিট আছে, q সংখ্যক জিনিস দ্বিতীয় প্রকার, আর সংখ্যক জিনিস তৃতীয় প্রকার, এবং বাকি জিনিসগুলো ভিন্ন ভিন্ন হলে তাদের সবগুলো বিন্যাস কি হবে? n ফ্যাক্টোরিয়াল বাই p ফ্যাক্টোরিয়াল ইন্টু q ফ্যাক্টোরিয়াল ইন্টু r ফ্যাক্টোরিয়াল, যেটা আর কি। এটা আমাদের ফর্মুলা। ঠিক ঠিক আছে। ওকে, তাহলে এখন হচ্ছে আমাদের মোটামুটি আমাদের থিওরি আজকের জন্য শেষ। আজকে থিওরি পড়া লাগবে না, এবার অঙ্ক করা লাগবে। ঠিক আছে, তো অঙ্ক কয়েকটা করি আর বাকি অঙ্ক যখন কালকে করবো সেম কয়েকটা অঙ্ক করবো। ঠিক আছে, পারমিউটেশন, পারমিউটেশন এটা আছে শব্দ। এই শব্দটিতে অক্ষরগুলোকে কত উপায়ে সাজানো যায়? শব্দটিতে অক্ষরগুলোকে কত ভাবে সাজানো যায়? উত্তর করো তো, কত উপায়ে সাজানো যায়? অক্ষরগুলোকে কত ভাবে সাজানো? 11 ফ্যাক্টোরিয়াল, তারপর এগারো ফ্যাক্টোরিয়াল, তাই না? আচ্ছা, তা বাকিদের কি অবস্থা? পারমিউটেশন শব্দটিকে কত ভাবে সাজানো যায়? এটা আমার প্রশ্ন ছিল। ওরকম আরেকবার দেখো, অঙ্কর একটু ভুল হয়েছে। হ্যাঁ, তাহলে কি হবে? বাকিরা কি পারছিস? দেখো এগুলো কিন্তু আমরা এর নতুন সূত্রে বসে দুইটা তিনটা ম্যানুফ্যাকচারাল এন্ড পিআর, আর এই যে পরে যেটা বললাম ম্যানুফ্যাকচারাল ভার্স, যতগুলো থাকবে ধরুন পি ফ্যাক্টরিয়াল থাকলে পি, আর এরকম আর কি ডট 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 এগুলো, এগুলাই তো পড়ছি। তো পারমিউটেশন শব্দটিতে তোমার অক্ষর কয়টা আছে? 11টা আছে। তাহলে এটার
নর্মাল অ্যান্সারটা কি হওয়া উচিত ছিল 11 ফ্যাক্টরিয়াল। মানে এন সংখ্যক জিনিস দেখলে ওগুলোকে তোমাকে সাজাইতে বলছে, তোমার উত্তর কি হবে 11 ফ্যাক্টরিয়াল। কিন্তু এখানে একটা সমস্যা আছে, এই যে টা এখানে দুইবার আছে, রিপিট আছে। তো রিপিট থাকলে তো বললামই যে এখানে রিপিট থাকলে যতবার রিপিট আছে সেটা দিয়ে কি হবে, ভাগ হয়ে যাবে। মানে এইটাই আমাদের অ্যান্সার। বুঝলি রাইসা, বুঝছো কিনা? তারপর এটা করো, ম্যাথমেটিক্স শব্দটিকে শব্দটিতে অক্ষরগুলিকে কত উপায় সাজানো? বানানটা ঠিক লিখছি তো? হ্যাঁ ঠিক আছে। হুম, আগেরটাই হবে। তাহলে টু ফ্যাক্টরিয়াল আর টু, তাহলে অ্যান্সারটা আমাদের অক্ষর কয়টা এখানে? 11টা অক্ষর না? 11 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই এম দুইবার আছে, সরি এ দুইবার আছে টু ফ্যাক্টরিয়াল এর জন্য, তারপর কি টি দুইবার আছে তাই না? তাহলে ওর জন্য টু ফ্যাক্টরিয়াল, এম দুইবার আছে ওর জন্য টু ফ্যাক্টরিয়াল, তাই তো? ঠিক আছে কিনা বলো? এ দুইবার, ঠিক আছে। কিন্তু এটা ভুলে গেছি, কারণ কি, কারণ এখানে এটা বড় হাতের এম, এটা হচ্ছে ছোট হাতের এম, দুইটা কি এক হলো না? আমি যে বড় হাতের এম দিয়ে শুরু করলে যা হবে, যেটা তো আলাদা, রিপিট না তো। বড় হাতের এম দিয়ে কেউ শুরু করছে, কেউ ছোট হাতের এম দিয়ে শুরু করছে, দুইটা আলাদা শব্দ। পারমুটেশনের জন্য দুইটা আলাদা শব্দ, এটা রিপিট হয়নি। ফলে এখানে তোমার উত্তর করতে হবে 11 ফ্যাক্টোরিয়াল, টু ফ্যাক্টোরিয়াল, টু ফ্যাক্টোরিয়াল। ক্যাপিটাল লেটার স্মল লেটার ম্যাটার্স। ঠিক আছে। এরপরে উম আচ্ছা তাহলে আজকে এখান থেকে রাখতেছি। তোমাদেরকে তাহলে কিছু হোমওয়ার্ক আছে, এখানে কি এগুলো পারবা? দেখি আগে দেখি। ও, এগুলো আছে করে দিলে, এগুলো আজকে করতে হবে একটু। কালকে কি কলেজ আছে কারো সকালে? কলেজ বা সকালে যাইতে হবে কোনো? আচ্ছা, ঠিক আছে তাহলে আজকে এখান থেকে রাখতেছি। হ্যাঁ, বলো। হুম 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 হুম। ও, তখন ফ্যাক্টোরিয়ালটা এখন, হ্যাঁ এটা তো আমি জানি যে এটা 120-এর এটা 5-এ আসবে। তখন হচ্ছে ইয়া ট্রায়াল এরর করতে হবে, মানে দেখতে হবে যে কোনটা ক্ষেত্রে হ্যাঁ, করতে হবে। যেটা আসবে ওটা উত্তর। মানে ক্যালকুলেটারে ক্যালকুলেটরে করার মনে হয় না কোনো ওয়ে আছে। বা তখন কি করতে পারো, যে এন ফ্যাক্টোরিয়াল মানে কি, মানে এমন কিছু দিবে না যে, হ্যাঁ মানে এমন কিছু দিবে না যেটা আসলে তুমি মানে, আর এটা সবসময় তোমার ওই স্বাভাবিক সংখ্যা থাকে, ধরুন 6, 7, 8, 11, 12, 13, 14, ধরুন 20 তো দিবে না, 20 দিলে তো একদম পার হয়ে যাবে, দেখবো যে 8-এই তো অনেক বেশি আসছে, ফ্যাক্টোরিয়াল ভ্যালু কত, অনেক বেশি না? তো এরকম আসবে। তো এটা তুমি ট্রায়াল এরর করে, যেমন 8 ফ্যাক্টরিয়াল ভ্যালু আসলো 40,320, 9 ফ্যাক্টরিয়াল ভ্যালু কত আসে, 36,000, মানে তুমি ট্রায়াল এরর করে দেখলেই হয়ে যাচ্ছে। ঠিক আছে তাহলে আজকে